আমাদের প্রথম সেকেন্ড ক্লাসে যেটা নিয়েছিল হাউ টু রাইট এ গুড ম্যানুস্ক্রিপ্টের আমরা যাবতীয় ইনফরমেশন গুলো আমরা শেয়ার করছিলাম যে একটা ম্যানুস্ক্রিপ্টে কি কি থাকে, আহ, কোন কোন বিষয়ে আমাদের ফোকাস করা উচিত, একটা ম্যানুস্ক্রিপ্টের স্ট্রাকচারটা কিরকম হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো এটা আজকের ক্লাসটা বোঝার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ক্লাসটা দেখতে হবে। এখন আমাদের আজকের টপিক হচ্ছে আপনার ক্লাস 5, তো ম্যানুস্ক্রিপ্ট রাইটিং, হাউ টু রাইট এ হাই কোয়ালিটি সায়েন্টিফিক পেপার। আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো পূর্ব আমি ক্লাস শুরুর সময় বলেছি যে ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে লেখার জন্য আপনাকে স্কিলফুল হতে হবে। এটা অল অ্যাবাউট ডিপেন্ডস অন ইউর স্কিল। আপনি কি কি প্রসিডিউর, লার্নিং প্রসিডিউর আপনাকে এটা অনেকটা হেল্প করবে লেখার জন্য। তো একটা ম্যানুস্ক্রিপ্ট রিসার্চের হচ্ছে একটা বলতে পারি একটা হার্ট। তো আপনি অনেক ভালো রিসার্চার, অনেক ভালো রিসার্চ করেন, বাট আপনার ম্যানুস্ক্রিপ্টটা ওয়েল ওরিয়েন্টেড না, সেক্ষেত্রে আপনার রিসার্চের ইনফরমেশন যতই ভালো হোক এবং রিসার্চটা যতই ডিপলি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ফুল যে সায়েন্টিফিক কমিউনিটিতে গিয়ে ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। তো আপনাকে অবশ্যই একটা ম্যানুস্ক্রিপ্ট লেখার আগে প্রি প্রি রাইটিং কিছু প্ল্যান থাকতে হবে। তো প্রথমেই আপনি একটা রিসার্চ যখন কন্ডাক্ট করবেন, আপনি যখন ম্যানুস্ক্রিপ্ট লেখা শুরু করবেন, তো আপনার রিসার্চ ফাইন্ডিং এর উপর ডিপেন্ড করে আপনাকে একটা জার্নাল চুজ করতে হবে। এখন জার্নাল চুজ কিভাবে করবেন, আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, আরো সামনে বলবো। আপনার আপনি তো জানেন যে আপনি কি নিয়ে রিসার্চ করছেন, আপনার রিসার্চটা কিরকম, এই নিয়ে প্রিভিয়াস কিরকম কাজ হয়েছে। তো এর উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনার পেপারটা আসলে ইম্প্যাক্ট ফ্যাক্টর টুতে যাবে নাকি থ্রিতে যাবে, এটা কোন স্পেঞ্জারে দিবেন নাকি এনসিবিআর কোন একটা জার্নাল দিবেন, নাকি আপনার হচ্ছে বাংলাদেশি কোনো জার্নাল দিবেন। তো ওই রিলেটেড আপনি একটা আগে থেকে একটা জার্নাল চুজ করবেন। যদি আপনি খুব ভালো মানে রিসার্চ করেন, সেক্ষেত্রে আপনার ভালো ভালো উইলির জার্নাল আছে, দেন আপনার টেলর ফ্রান্সিস, স্পেঞ্জার, এলসেভিয়ার, পলসন। তো আপনি তাদেরকে টার্গেট করতে পারেন। তো ওদের টার্গেট করে তাদের যে কিছু ভালো জার্নাল সেগুলোকে ওইখান থেকে একটা আহ, আপনার রিসার্চের সাথে যায় এরকম একটা জার্নাল আপনি চুজ করলেন। চুজ করার পরে ওই জার্নালের ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। তো ওইখানে ওই জার্নালে আসলে কি কি টাইপের ওয়ার্ক নেয় এবং তাদের ম্যানুস্ক্রিপ্ট আর্টিকেল, তাদের একটা আর্টিকেল পেপারটা কি স্টাইলে সাজানো এবং তাদের অথর গাইডলাইন্সে কি কি বলছে সে অনুযায়ী আপনাকে অবশ্যই একটা জার্নাল চুজ করে আপনার পেপারটাকে অবশ্যই ওই জার্নালের মতো করে সাজাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি এর আগে। দেন হচ্ছে আপনার জার্নাল যখন আপনি সাজাবেন, জার্নালের জন্য আপনি যখন পেপারটাকে সাজাবেন, তো আপনার একটা কোর মেসেজ, আপনার পুরো রিসার্চের একটা কোর মেসেজ আপনাকে কিন্তু ক্যারি করতে, মানে একটা আইডেন্টিফিকেশন করতে হবে যে আসলে আমি যে রিসার্চ করছি এই রিসার্চের অ্যাকচুয়ালি কোর মেসেজটা কি। আপনি কি নিয়ে কি নিয়ে হচ্ছে আপনি রিসার্চটা মানে কন্ডাক্ট করছেন, কেন রিসার্চটা কন্ডাক্ট করছেন। তো এটাকে আমরা বলি এইম অফ দ্য রিসার্চ। আপনার অ্যাবস্ট্রাক্টেই এইম অফ দ্য রিসার্চটা খুব সাজানো গোছানো থাকতে হবে। তো আপনার একটা হোম পয়েন্ট বের করতে হবে, সেটাকে আমরা বলি টেক হোম পয়েন্ট। তো এরকম একটা হোম পয়েন্ট আপনাকে বের করতে হবে যেটা অ্যাকচুয়ালি আপনার রিসার্চটাকে পুরোপুরি ভাবে ফোকাস করবে এবং স্পেসিফিক নলেজ গ্যাপটা ক্যারি করবে। তো এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে ইথিক্যাল ডকুমেন্টেশন। আপনি একটা রিসার্চ ক্যারি করছেন, সব পুরো রিসার্চটা কমপ্লিট করছেন, বাট আপনার ইথিক্যাল কোনো ডকুমেন্টস নাই। আপনার হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা ভার্সিটিতে ইথিক্যাল কমিটি আছে যারা হচ্ছে আমাদের আমরা ইন ভিভো নিয়ে যখন কাজ করি, যখন হিউম্যান নিয়ে কাজ করি, যেমন ক্যান্সার, আপনার তো ক্যান্সার টেস্ট করার জন্য তো অবশ্যই আপনাকে ক্যান্সার পেশেন্ট থেকে ব্লাড নিতে হবে। যদি আপনি কি করতে পলিমরফিজম দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিতে হবে। আবার যদি সেল লাইন নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে একটা অ্যাপ্রুভাল আপনাকে নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের আইআরবি, আপনার আর রিভিউ বোর্ড থাকে, ইথিক্স কমিটি থাকে, তাদের কাছ থেকে আপনার হচ্ছে একটা ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্লিকেশন নিতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে প্রি রাইটিং প্রিপারেশনের মধ্যে আপনাকে থাকতে হবে। দেন আমাদের রিসার্চের কিছু স্টেপ থাকে। অবশ্যই আপনাকে একটা গুড টপিক সিলেক্ট করতে হবে যে আপনি কি নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন, এবং একটা গুড টপিকস আপনাকে সিলেক্ট করতে হবে।
দেন আপনি কি নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন এরকম একটা রিসার্চের কিছু ফান্ডামেন্টাল আপনার একটা প্রসিডিউর একটা মেথড আপনাকে অবশ্যই ধারা করাইতে হবে আগে থেকেই। দেন ওই মেথডের উপর একটা টপিক চুজ করতে হবে। দেন আপনার বিভিন্ন নোট নিতে হবে যে আসলে কিভাবে আমি করব। এটাকে আমরা মেথডের আন্ডারে বলতে পারি, এটা সাব মেথড। এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার ওটা নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতে হবে, দেখো ব্রেন স্টর্ম বলি। আর দেন আপনার একটা আউটলাইন দ্বারা করাবেন, সুন্দর একটা আউটলাইন দ্বারা করাবেন, যে কিভাবে কি করবেন, কখন কোনটা করবেন। দেন হচ্ছে আপনার একটা সুন্দর পরবর্তীতে যখন একটা ইন্ট্রো লিখতে হবে আপনাকে, অবশ্য যেটা আপনারা যারা অনেকে প্রজেক্ট দিচ্ছেন বা থিসিস জমা দিচ্ছেন, তো প্রথমেই আমাদের ই থাকে আপনার থিসিস যারা দিচ্ছেন, আবার অনেকে অনেকে আপনার দুইটা বোর্ড মানে ডিফেন্স বোর্ড হয়। একটা ইন্ট্রোডাকশন মেথড এগুলোর উপর হয়, পরবর্তী রেজাল্ট ডিসকাশন কনক্লুশনের উপর হয়। তো ইন্ট্রোডাকশন লিখতে হবে, একটা প্রপার বোর্ডে লিখতে হবে, দেন একটা গুড কনক্লুশন। এটা মোটামুটি মানে এই জিনিসগুলো আসলে রিসার্চে থাকে। এছাড়াও এর বাইরে যেগুলো থাকে এগুলো নিয়ে আমরা কথা বলবো, অলরেডি এই সব বিষয় নিয়ে তো আমরা কথা বলছি ক্লাস টুতে। তো একটা পেপারের কিরকম সিকোয়েন্সটা হয়, প্রথমে আমরা জানি যদি অ্যাবস্ট্রাক্ট টাইটেলটা আগে যাবে, আর দেন আপনার হচ্ছে ইন্ট্রোডাকশনটা যাবে, এটা আগে দিয়ে দিই। তো অ্যাবস্ট্রাক্ট আপনার একটা পেপারের সুন্দর একটা টাইটেল দিতে হবে। নিশ্চয়ই টাইটেলের সাথে কি কি যায় সবই আমরা এগুলো ডিসকাস করছি। তো আমরা আজকে এটা নিয়ে এই পোর্শন গুলো নিয়ে আমরা আজকে বেশি কথা বলবো না, আমরা আসলে হাতে কলমে দেখবো কিভাবে পেপার লিখতে হয়, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, অ্যাবস্ট্রাক্ট কিভাবে লিখতে হয়। যতটুকু পারি ততটুকু আমরা দেখবো। তো কিছুটা আপনাদের আইডিয়া দিলে আপনারা লিখতে পারবেন। তো একটা সুন্দর একটা টাইটেল আপনারা দাঁড়া করাবেন। এই টাইটেলটা আসলে দাঁড়া করানো হয় আপনার মেথড, আপনি কি টাইপের কাজ করছেন, আপনার ফাইন্ডিংস কি, এটা বেসিক্যালি আমরা মেথডের উপর বেস করে আমরা টাইটেলটাকে সিলেক্ট করি। এখন অ্যাবস্ট্রাক্টটা কিরকম হতে পারে, আপনার ওভারঅল অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আপনার এটা উইন্ডোর মতো, এখানে লেখা আছে সব উইন্ডো। অর্থাৎ আপনি একটা দোকান দিছেন, ধরেন আপনি একটা দোকানের মালিক, একটা সুপার শপের মালিক। তো আপনার বাইরের ডেকোরেশন যত সুন্দর হবে, মানুষ তত বেশি অ্যাট্রাকটিভ হবে। যেমন আগোরা বা আপনার যখন স্বপ্নতে যান, আগোরা অনেক ওয়েল ডেকোরাইজড, যেটা স্বপ্ন চেয়ে আমার কাছে মনে হয় এটা ওয়েল, তাই ওটার প্রতি মানুষের অ্যাট্রাকশন কিন্তু একটু বেশি। আর তাদের ভেতরে তো এটা স্বপনের মতো আপনার কাজ করবে। যেমন আপনি মুদি দোকান দিচ্ছেন, তো বাইরের আপনার মুদি দোকানের বাইরে যত বেশি আপনার ডিসপ্লে থাকবে, মানে ঝুলায় ঝুলায় রাখেন যেমন পটেটো চিপস টিপস এগুলো, আপনার যদি বেশি পরিমাণ আপনার হচ্ছে পণ্য যদি ঝুলানো থাকে, আপনার মনে হবে যে না এই দোকানে অনেক কিছু আছে। হ্যাঁ, তো আপনার ডিসপ্লেতে যদি অনেক বেশি কিছু রাখে, তাকে যদি অনেক বেশি আপনার পণ্য থাকে, তখন আপনার মনে হবে না এই দোকানে গেলে আমি সবই পাবো, তাহলে এই দোকান থেকে নেই। পাশে যদি আরেকটা দোকান থাকে সে সবই রাখছে বাট ভালোভাবে ডিসপ্লে করে নাই, এই দোকানে কিন্তু আপনার আগে থেকে মানে মেন্টালি সেট আপ হয়ে যাবে যে আমি ওই দোকানে যাবো না, ওই দোকানে হয়তো পাওয়া যাবে না এই জিনিসগুলো। তো এটাকে বলা হয় আপনার অ্যাবস্ট্রাক্ট এরকম শপ উইন্ডো। তো আপনার অ্যাবস্ট্রাক্টটা খুব ওয়েল ডেকোরাইজড হতে হবে। আপনার সেখানে এইমটাকে অবজেক্টিভটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। যদি আপনার এইম এন্ড অবজেক্টিভ তার ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে ফুটাইতে পারেন, তাহলে কিন্তু আপনার পেপারের প্রতি অ্যাট্রাক্ট হবে। একটা রিভিউয়ার বলেন, একটা যেন একটা রিডার বলেন, সবাই কিন্তু এইটা দেখে অ্যাট্রাক্ট হবে। দেন তারপর আপনার পর্যায়ক্রমে রেজাল্ট ডিসকাশন এবং কনক্লুশন। কনক্লুশন সুন্দর করে আপনার আপনার ফাইন্ডিংসটাকে ফুটায় তুলতে হবে, সাথে ফিচারে কি কাজ করে এটা কিন্তু আপনি চাইলে ফুটায় তুলতে পারেন। তাহলে আপনার এটা অন অফ দ্য তো এই অ্যাবস্ট্রাক্টের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনার কিছু কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড গুলো আপনার আপনার পেপার থেকে দেখবেন যে আপনার আম, যে পেপার গুলাকে আপনার কি করছেন স্ট্যান্ডার্ড ধরে নিছেন, বা এই যে রিসেন্ট ইয়ার যে না 25 সালে যে একটা পেপার লিখতে চান, 25 সালে আপনার ওই রিলেটেড পেপারে দেখবেন কি টাইপের কিওয়ার্ড ইউজ করছে, এবং তাদের ওই কিওয়ার্ড হাইলাইটেড কিওয়ার্ড গুলা কি কি ওইখানে ফলো করে কিন্তু আপনি কিওয়ার্ড দিতে পারেন। ইন্ট্রোডাকশন এটা অন কাইন্ড অফ ফানেলের মতো, ঠিক আছে। ফানেল হচ্ছে আপনি হচ্ছে ধরেন একটা নেবেন, আপনার হচ্ছে আপনি আপনার কাছে ধরুন বাইক আছে, তো বাইকে আপনি হচ্ছে মোবিল লোড করবেন। হুম, তো মোবিলটা আপনি ড্রেনেজ করে নতুন মোবিল লোড করবেন। তো ফানেলের প্রশস্ত যত ভালো হবে, মোবিলটা তত ভালোভাবে বাইকের মতো যাবে। তো এটা হচ্ছে বিষয়। তো আপনার এই ফানেলটা অবশ্যই একটা ওয়েল ডেকোরাইজড হতে হবে। আপনার এটা হচ্ছে অবশ্যই তার ধারণ ক্ষমতা ঠিক থাকতে হবে, এবং এটা খুবই ন্যারো ডাউন হইতে হবে। তো আপনার ইন্ট্রোডাকশনটাও অনেকটা এরকম যে আপনার
কনটেক্সট থাকবে অনেক ব্রড লেভেলের, বাট এটা ন্যারো হতে হবে। আপনি যখন দেখছেন যে বিভিন্ন মুভিতে দেখেন যে আপনার উপরে আপনার একটা আমি একটা দেখা যে ন্যারো ডাউন, এটা দেখাইলে ভালো হবে। ওটা যে ওটার নামটাই তো আমি ভুলে গেছি। তো আচ্ছা, এটা চঙের মতো ধর মাঝখানে থাকে হচ্ছে ন্যারো, মানে আমরা যখন পেপারে অনেক সময় আমরা লেখার ক্ষেত্রে বিভিন্ন পেপারের উপর দিয়ে রাখি যেন পৃষ্ঠাগুলো উড়ে না যায়। তো নিচেও থাকে একটা ইয়ের মতো, উপরেও থাকে, বাট মাঝখানে থাকে হচ্ছে ন্যারো অনেকটা। তো ওইটার আসলে আমি নামটা ভুলে গেছি অ্যাকচুয়ালি, ওই নামটা আমার মনে পড়তেছে না। তো এইভাবে দেখবেন যে উপরে আসলে তার হচ্ছে আপনার এই ইন্ট্রোডাকশনটা এরকম হবে, ইন্ট্রোডাকশনটা খুবই ব্রড হবে, কনটেক্সট গুলা, বাট তাকে খুব স্পেসিফিক কিছু ওয়ার্ড লিমিট, যেহেতু 900 থেকে 1000 ওয়ার্ড অথবা মেনলি 950 ওয়ার্ডের মধ্যে লেখাই ভালো। তো এরকম 950 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে। এর মধ্যে থাকবে কি, এর মধ্যে থাকবে হচ্ছে আপনার উম, আপনার রিসার্চ গ্যাপ থাকবে, সেখানে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে, তার যদি কোনো বিষয় নেই তার মেকানিজমটা ই করবেন, তার ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভে এটার হচ্ছে ইম্প্যাক্টটা কিরকম। এই যদি একটা ডিজিজ নিয়ে আপনি রিসার্চ করেন, সেই ডিজিজের আসলে কত গুলা পিপল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড তারা হচ্ছে এফেক্টেড, যেমন প্রিভিয়াস আসলে এটা নিয়ে কিরকম কাজ হয়েছে, অনেকগুলো বিষয় সেখানে দিতে পারেন। দেন আপনার ফাইন্ডিং, আপনার অবজেক্টিভ রিসার্চের এই বিষয়গুলো ইন্ট্রোডাকশনে থাকবে, একটা হাইপোথিসিস আপনি দাঁড়া করাবেন। আর মেথড হচ্ছে আপনার এটা আপনি কিভাবে কাজটা সাজাইছেন, ঠিক আছে, এবং কিভাবে আপনার হচ্ছে কি, অর্থাৎ মেথডটা মেইনলি আপনার স্টাডি একটা রেপ্লিকা, অর্থাৎ রেপ্লিকা এটা স্ট্যাচু, যেটা আপনার ভিত্তি বলা চলে মেথড। আর রেজাল্ট হচ্ছে ওই মেথডের আপনার ইন্টারপ্রিটেশন, আপনার রিসার্চ ফাইন্ডিং এর ইন্টারপ্রিটেশনটাকে বলে আমরা রেজাল্ট। ওকে, এটা বিভিন্ন হেডিং এর মাধ্যমে, বিভিন্ন সাব হেডিং এর মাধ্যমে আপনি ই করতে পারেন, আপনার উপস্থাপন করতে পারেন। দেন ডিসকাশন অবশ্যই কি করতে হবে, আপনার রেজাল্টটাকে ইন্টারপ্রিটেশন করতে হবে উইথ এক্সিস্টিং লিটারেচার, একটা লিটারেচারের সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করে আপনার রেজাল্টটাকে ইন্টারপ্রেট করতে হবে। এবং এই সাথে আপনার কি করতে হবে, নলেজ, আপনার রিসার্চ গ্যাপটা কি, ওইখানে অবশ্যই ডিসকাশন একটু উল্লেখ করবেন। আর কনক্লুশন তো একটা হচ্ছে আপনার আপনার রেজাল্টের সিগনিফিকেন্সটা কি, হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ ইউর কন্ডাক্টিং রিসার্চ, এই সিগনিফিকেন্সটাকে আপনার এই যে কনক্লুশনের মাধ্যমে আপনার উপস্থাপন করতে হবে। এবং সেই সাথে ফিউচারিস্টিক অ্যাপ্রোচটাকে আপনার অবশ্যই আহ, এখানে বর্ণনা করতে হবে। ওকে, এন্ড ফিগার টেবিলস, এটা অবশ্যই আপনার হার্ট বলা চলে, ফিগার এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিসার্চের হার্ট বলা চলে ফিগার। আপনার ফিগার যত বেশি সুন্দর করে আপনি হচ্ছে কি ই করবেন, ভিজুয়ালাইজ করবেন, তত আপনার ম্যানুস্ক্রিপ্ট তত বেশি সুন্দর হবে। তো এটার দিকে অবশ্যই আপনারা ফোকাস করবেন, এবং এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, খুব ডিটেলস আলোচনা করব। দেন ফরম্যাটিং ওর স্টাইল স্কিল, আপনি কিভাবে এই ফরম্যাট করতে পারেন, প্রথমে ইন্ট্রোডাকশন, মেথড, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, এই ফরম্যাটে তো আমরা আগাই। অনেক জার্নালে অনেক ভাবে দেখুন যে আপনার সাইন্টিফিক রিপোর্টসে ম্যাথ আপনার থাকে, রেজাল্ট আগে থাকে, পরে থাকে মেথড। সাইন্টিফিক রিপোর্ট যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি আবার এটার ক্ষেত্রে আপনার কি করবে, ক্লারিটি থাকতে হবে আপনার হচ্ছে আপনার রিসার্চের ক্লারিটিটা খুব সুন্দরভাবে বর্ণনা করতে হবে। আপনার যদি ক্লারিফিকেশন ঠিকভাবে না হয় তাহলে তো আপনার এটা তো রিডাররা পড়ে মজা পাবে না, এবং এটা দেখে তো এটা আপনার তো সায়েন্টিফিক কমিউনিটিতে খুব বেশি ইম্প্যাক্ট আপনার পড়বে না, এবং এটা দেখে রিভিউয়াররা তো অত বেশি ইন্টারেস্টেড দেখাবে না। অবশ্যই আপনার রিসার্চের ক্লারিফিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে আপনার এটা লেখার ক্ষেত্রে আপনার বিভিন্ন ভয়েস চেঞ্জ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে লিখবেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এটা আপনার হচ্ছে আপনার বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, আমরা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে ডিটেলস কথা বলবো একটু পরেই। এবং এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটিং এ হতে হবে, অবশ্যই ডাবল স্পেস টেক্সট লিখতে হবে, এবং তাদের মধ্যে কি করতে হবে, আপনার একটা আমাদের আহ, এটাকে আমরা বলি আহ, আপনার ফন্ট স্টাইল, আপনার ফন্ট স্টাইলটা অবশ্যই আমাদের ঠিকভাবে দিতে হবে। যদি ওই এটা জার্নালে দেখতে হবে সে টাইমস নিউ রোমানে চাইছে কিনা, সে আপনার ক্যালিব্রেতে চাইছে কিনা, অথবা অন্যান্য ফরম্যাটে চাইছে কিনা। ও, তো এটা অনেকে শিকাগো স্টাইলে চায়। তো আপনার এটা আপনার দেখবেন যে কোন ফরম্যাট ইউজ করতে বলছে আপনার জার্নালে। তো অ্যাকচুয়ালি আমরা সবসময় টাইমস নিউ রোমানে রেখে লিখি, এটা 12 ফন্টে। এবং তো এখানে আবার লাইন নাম্বার দিতে হবে, আপনি যখন সাবমিট করবেন লাইন নাম্বারটা হচ্ছে এরকম আপনার এটাকে যদি আমি সিলেক্ট করি,
লাইনটা কোথায়? তো এই জায়গায় কোনো একটা জায়গায় লাইন আছে, লাইন নাম্বার, এই যে লাইন নাম্বার। তো অবশ্যই আপনি এইভাবে লাইন নাম্বার দিবেন, এই লাইন নাম্বার দিয়ে আপনাকে কিন্তু সাবমিশন করতে হবে। তো এটা লাইন নাম্বার কেন দিতে হয়, কারণ আপনার যখন একটা রিভিউয়ার যখন রিভিউ করবে আপনার পেপার, তখন যদি এই জায়গায় এই পয়লা এই জায়গায় যদি ভুল থাকে, সে আপনাকে দিবে যে চেক দ্য check your check the trail line number 12 in your manuscript where এটা যদি কোনো ডিফেক্ট থাকে এটা বলে দিবে যে এই জায়গাটা এই জিনিসটাই করতে হবে 12 নাম্বার লাইনে। তো আপনি ইজিলি কিন্তু বা 16 নাম্বার লাইনে গিয়ে ইজিলি আপনি যে জায়গাটা আপনি কি করতে পারবেন, আপনার খুব সহজে এই জায়গাতে কারেকশন করতে পারবেন। তাই কারণে আপনাকে অবশ্যই লাইন নাম্বার দিতে হবে। তো এই আহ, আপনার পরবর্তী স্ট্যান্ডার্ড ফরম্যাটিং স্টাইল এন্ড অ্যাকুরেট সাইটেশন, অবশ্যই আপনার অ্যাকুরেট সাইটেশন করতে হবে। জার্নালে যেটা আছে, যদি আপনার ব্যান্ড কভারে চাই ব্যান্ড কভারে দিতে হবে, আপনার যদি এপিএ তে চাই এপিএ তে দিতে হবে। এবং এপিএ এর একটা নিজস্ব ফরম্যাট জার্নাল গুলোর থাকে, প্রত্যেকটা জার্নাল আলাদা আলাদা ফরম্যাট আছে, ওই ফরম্যাট গুলো মেনটেন করে আপনাকে অ্যাকুরেট সাইটেশন করতে হবে। তো এখানে ইন নোট জোটেরও আমরা দিতে পারি, ইন নোট দিতে পারি, ইন নোটটা অনেক সুন্দর, তারপর ইন নোট ফলো করবেন। সেকেন্ড হচ্ছে এসেনশিয়াল লিঙ্কিং অর বাই পারপোজ। আপনার বিভিন্ন পারপাস মেনটেন করে আপনার লিঙ্কিং অর ইউজ করতে হবে। যদি আপনি কখনো লিঙ্কিং অরটা আপনার লেখা সৌন্দর্যটাকে বাড়াবে, আপনার বিভিন্ন সেন্টেন্সের সাথে কানেক্টিভিটি মেনটেন করবে, আপনার বিভিন্ন প্যারার সাথে কানেক্টিভিটি মেনটেন করবে, তো অবশ্যই আপনার লিঙ্কিং অর ইউজ করবেন। লিঙ্কিং অরটা খুব বেশি ইউজ করা যাবে না, আপনার মন চাইলে আরো অনেক বেশি লিঙ্কিং অর ইউজ করলেন, সেটাও খারাপ। তো লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করতে পরিমাণ মতো, আপনার এটা দেখতে হবে যে আপনার কোন টাইপের ওয়ার্ড ইউজ করলে আপনার লেখার সৌন্দর্যটা বাড়তেছে, কোন টাইপের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলে আপনার লেখার সৌন্দর্যটা খুব আহ, সুন্দর হচ্ছে, এর উপর ডিপেন্ড করে আপনাকে এটা ইউজ করতে হবে। তো যদি আপনি কোনো ইনফরমেশন অ্যাড করতে চান, ইনফরমেশন আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফার্দার মোর ওভার অ্যাডিশনালি ইনফ্যাক্ট নট অনলি বাট অলসো, এই টাইপের আপনার লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। যদি কন্ট্রাস্ট অর্থাৎ তুলনা করতে চান, একটা প্যারার সাথে আরেকটা প্যারার তুলনা করতে চান, যদি হাউএভার দিতে হবে, নেভারথলেস, কনভার্সলি, অন দ্য আদার হ্যান্ড, ওয়্যারএস, ডিসপাইট, এগুলো দিতে পারেন। অ্যান্ড টু প্রুভ কজ অ্যান্ড ইফেক্ট যদি দেখাতে চান, অর্থাৎ আপনি রেজাল্ট সেকশনে আপনি কজ অ্যান্ড ইফেক্ট দেখাতে পারেন। অ্যান্ড দেয়ার ফর দাস কনসিকুয়েন্টলি অ্যাজ এ রেজাল্ট হেন্স অ্যাকর্ডিংলি, এগুলো ইউজ করতে পারেন। তো যদি সামারাইজ করতে চান, এক্সাম্পল দিতে চান, এক্সাম্পল তো আমরা জানি আমরা কি কি ইউজ করি, ফর ইনস্ট্যান্স স্পেসিফিক, স্পেশালি টু ইলিস্ট্রেটেড, মানে এই জিনিসগুলো ইউজ করি, আমরা এই টাইপের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি। আর যদি আর হচ্ছে আপনার সামারাইজেশনের ক্ষেত্রে ইন এ ব্রিফ, অন দ্য হোল, ইন সামারি, টু কনক্লুশন, ইন এ কনক্লুশন, এই টাইপের ওয়ার্ডও আমরা ইউজ করি। তো এইগুলো আপনার হচ্ছে এই টাইপের লিঙ্কিং ওয়ার্ড গুলো আপনার ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এর সময় ইউজ করতে পারেন। ইন্ট্রোডাকশনে আমরা অনেক সময় ইউজ করি হাইবার, অলদো এটা আমি ইন্ট্রোডাকশনে কি কি টাইপের হয় ইউজ করা হয় লিঙ্কিং ওয়ার্ড, এগুলো আমি একটু দেখাইছি আপনাদের। এই জিনিসগুলো একটু আপনারা দেখে নেবেন ভিডিওর সময়। তো আপনারা চাইলে স্ক্রিনশটও দিতে পারেন। অ্যাকচুয়ালি আমি এই আপনার এই স্লাইডটা কেন প্রোভাইড করি না, বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আমরা তো প্রচুর অসৎ, কপি করতে পারেন, একটু কষ্ট হবে। তো দেখেন ইন্ট্রোডাকশন যদি লিখতে চান তখন আপনারা হাউএভার, অলদো এগুলো আমরা প্রচুর ইউজ করি। এই যেমন অ্যাকর্ডিংলি, এই লিঙ্কিং ওয়ার্ড গুলো প্রচুর ইউজ করি। এখন এইটা একটা ইন্ট্রোডাকশনে কি টাইপের লিঙ্কিং ওয়ার্ড ইউজ হয়, এই যে এটা আপনি ভালো বুঝতে পারবেন বিভিন্ন রাইটারের আর্টিকেল পড়লে, বিভিন্ন আর্টিকেল যখন আপনি পড়বেন, বিভিন্ন পেপার যখন আপনি ঘাটাঘাটি করবেন, তখন দেখবেন যে আহ, তারা কি টাইপের লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে। কনভার্সলি আমরা অনেক ইউজ করি, কনভার্সলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্স্টলি, এই টাইপের নাম্বারিং অর্ডার আমরা ইউজ করি। তো মেথডের ক্ষেত্রে দেখেন আমরা ইনিশিয়ালি, সাবসিকুয়েন্টলি, আফটারওয়ার্ডস, এই টাইপের লিঙ্কিং ওয়ার্ড গুলো একটু বেশি ইউজ হয় সিকোয়েন্সিয়াল ট্রানজিশনের ক্ষেত্রে। রেজাল্টস এর ক্ষেত্রে নোটেবলি, স্পেশালি, স্পেসিফিক্যালি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার ওয়ার্ডস, এই টাইপের লিঙ্কিং ওয়ার্ড গুলো আমাদের বেশি ইউজ হয়। ডিসকাশনের ক্ষেত্রে সিমিলারলি, ইন লাইন উইথ, ইন কন্ট্রাস্ট টু, ইন কম্পেয়ার টু, তো আপনার যেমন কনভার্সলি আমরা ইউজ করি, ইন কম্পারিজন উইথ, এই টাইপের লিঙ্কিং ওয়ার্ড আমরা অনেক ইউজ করি।
তো আশা করি আপনার লিঙ্কিং ওয়ার্ডের বিষয়টা বুঝতে পারছেন। এটা আমরা দেখবো একটু পরে। তো বেস্ট প্র্যাকটিস ফর সাবমিশন, আপনাকে অবশ্যই যখন একটা পেপার লিখতে যাবেন তখন আপনার আবার ইউজ এটা করা, যেমন আপনি বারবার মোর ওভার ইউজ করতেছেন, তো এটা তো আপনার হচ্ছে কি লেখার কোয়ালিটিকে বিল্ড আপ করলো না, এটা কোয়ালিটিকে ইমপ্রুভ করলো না। তো মোর ওভার আপনি একবার আপনার কন্ট্রাস্টের আপনার এর ক্ষেত্রে কম্পারিজনের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কন্ট্রাস্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এটা তো বারবার তো আপনি রিপিটেটিভ একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারেন না। তো লজিক্যাল কানেকশন মেনটেন করে আপনাকে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। আপনার কনসিয়াসনেসটাকে আপনার ইনশিওর করতে হবে, অর্থাৎ আপনার ফ্রেজটা অনেক বড় হয়ে গেছে কিনা। হ্যাঁ, তো আপনার একটা বড় লং ফ্রেজের চাইতে আপনি একটা সিঙ্গেল ওয়ার্ডটাকে প্রিফার করতে পারেন। তো এই ক্ষেত্রে যেমন দেখেন এখানে আছে যে ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এটা একটা বড় ফ্রেজ বা একটা লিঙ্কিং ওয়ার্ড হয়ে যাচ্ছে, একটা ফ্রেজের মতো হয়ে যাচ্ছে। তো এর পরিবর্তে কি ইনস্টেড ইউজ করতে পারেন, অল ইউজ করতে পারেন। ঠিক আছে, এত বড় তো আমার ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট, এত বড় আমার ফ্রেজ ইউজ করতে কোনো মানে হয় না। এটা তো আপনার সেন্টেন্সটাকে লং করে দিচ্ছে, এবং এটা আপনার বুঝতে অনেক অনেক রিডার সেটা সহজে বুঝতে পারবে না। ইনস্টেড অফ লিখলে আপনি যত সহজে বুঝতে পারবে, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট লিখলে অত সহজে বুঝতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন কারেক্ট প্লেসমেন্ট, আপনি দেয়ার ফোর যখন ইউজ করবেন, এইটা অবশ্যই একটা এমন একটা জায়গায় ইউজ করতে হবে যেন আপনার ওয়ার্ডের সাথে কানেক্টিভিটি মেনটেন করে। আপনি হুট করে কন্ট্রাস্টের জায়গায় তো দেয়ার ফোর ইউজ করতে পারেন না। যে আপনি যখন একটা আপনার প্রিভিয়াস কোনো লিটারেচারের সাথে আপনার আপনার রেজাল্টের আপনার কম্পেয়ার করতে সেক্ষেত্রে কি আপনি দেয়ার ফোর লিখতে পারবেন। তো একটা ইন কন্ট্রাস্ট উইথ এভাবে লিখতে পারেন, টু কম্পেয়ার উইথ, এই টাইপের আপনার লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। এন্ড ভ্যারি ইউর ভোকাবুলারি, তো আপনাকে অবশ্যই, তারপরে শুধু সেকেন্ডলি থার্ডলি ফার্স্টলি লিখলেন না, এভাবে না লিখে আপনার সেকেন্ডলি ফার্স্টলি লিখছেন, সেকেন্ডলি না লিখে আরেকটা লিখতে পারেন, অন দ্য আদার অ্যানাদার কনসিডারেশন লিখতে পারেন, সাবসিকুয়েন্টলি লিখতে পারেন। ঠিক আছে, তো সেকেন্ডলি ফার্স্টলি থার্ডলি ফোর্থলি ফিফথলি, এগুলো আপনার হচ্ছে নাম্বারিং অর্ডার। তো এটা কিন্তু এটা কিন্তু আপনার লেখার সৌন্দর্যটাকে হচ্ছে নষ্ট করে দিবে। তো সে ফার্স্ট এর পরে আপনি আনাদার কনসিডারেশন, সাবসিকুয়েন্টলি, তো এটাতে আরো তিনটা প্যারা, আরো তিনটা লিটারেচার রিভিউর সাথে আপনি কম্পারিজন করতে পারেন। তো এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার আপনারা? তো লিঙ্কিং অর্ডার বিষয়ে কারো কোনো কথা আছে? জি না। ওকে, গুড। তাহলে আমরা একটু প্রসিড করি। এখন ফিগার টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, আপনি একটা ফিগার তো আপনারা, আমি বলছি যে ফিগার একটা ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন আপনি যখন করতে যাবেন ইলাস্ট্রেটর দিয়ে আপনি বিভিন্ন ফিগার তৈরি করতে পারেন, অথবা আপনি ভিজুয়ালাইজেশন করতে যাচ্ছেন, তো ফিগারটাকে অবশ্যই স্ট্যান্ডার্ড হইতে হবে। আপনার ফিগারের রেজুলেশন অবশ্যই আপনার খুব ভালো হইতে হবে। তো রেজুলেশন আমরা বিভিন্ন মিনিমাম রেজুলেশন 300 DPI, আর ডটেড পার ইঞ্চি, এটা হচ্ছে একটা ফরম্যাট, জিপিআই ফরম্যাট, ডটেড পার ইঞ্চি। তো এই ফরম্যাটটা আসলে জার্নালে তারা হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে 300 DPI মিনিমাম, 600 করতে পারেন, 1200 করতে পারেন, 700 করতে পারেন, এরকম তাদের। এটা আপনার হচ্ছে ডিপিআই অ্যাকচুয়ালি আপনার বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে পারেন, ক্যানভা ইউজ করতে পারেন, আপনি আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন। আপনি অবশ্য ফিগার তৈরি করার জন্য অনেক সময় আমরা এটা বিভিন্ন দিয়েও আপনার যেমন কেউ যদি আপনার কেমডোর কাজ পারে সেক্ষেত্রে আপনি কেমডো দিয়েও করা যায়। এটা আপনার গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট আপনি তৈরি করতে পারবেন। তো বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো ইউজ করে আপনি করতে পারবেন। বেসিক্যালি আমরা যেটা করি আপনার পাওয়ার পয়েন্টে অনেক সময় ফিগার ড্র করি। তো পাওয়ার পয়েন্ট দিয়ে করার ক্ষেত্রে আপনাকে, আপনি যদি এটা পিএনজি ধরেন, আমি এই পেপার এই জিনিসটাকে যদি আমি আপনাদের একটা জিনিস দেখা, যদি এটাকে যদি আমি সেভ অ্যাজ কি করি, পিএনজি করি, দেখেন সেভ অ্যাজ করলাম কোথায়, আমি একটা হাউ টু রাইট এ গুড ম্যানুস্ক্রিপ্ট, আচ্ছা ডে 5 এ দিই এটা। এটা আমি পিএনজি তে করবো বা জেপিজিতেই করি, একটা করলেই হয়েছে। আচ্ছা, দিস ওয়ান, দেখেন এটার রেজুলেশন অনেকটা খারাপ হয়ে গেছে। আমি এই শুধু এটাকে আমি পিডিএফ করি, দেখেন এটাকে আমি পিডিএফ সেট করতে চাই। আচ্ছা, পিডিএফ এ হয়ে গেছে। আহ, ওই জায়গাতে ডে 5 এ ব্যাক করি।
দেন এটা মোটামুটি আসে, যদি লেখা তো এই কারণে একটু ভালো দেখা যায়, যদি আপনি জুম করেন দেখবেন এটা লেখাটা ফেটে যাবে অনেকটা, এই যে কিরকম দেখা যাচ্ছে তাই না, একটা ফেটে ফেটে যাচ্ছে। এটা কিন্তু ভালো একটা রেজলিউশন না। যখন আপনি পাওয়ার পয়েন্ট থেকে যখন আপনি পিএনজি বা জেপিজি তে আসবেন তখন অত বেশি সুন্দর আসবে না। এটাকে আপনি কি করতে পারেন, এটাকে আপনি পিডিএফ এ আমি যে করছি, পিডিএফ এ আমি যে তাকে সেভ করছি, এই পিডিএফটাকে আমি এখান থেকে ক্রপ করে নেব। আহ, এটা- এই পেপারটাকে একদম পিএনজি তে করি, এটাকে দেখাই, এটাতে একটা ইমেজ আছে, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবো। জেপিজি করে তো দেখেন এটা কিন্তু অত বেশি ভালো আসে নাই, আপনার এই জিনিসটা অত খুব বেশি যে ভালো আসছে এরকম না। যদি একটু 100% করেন তাহলে দেখবেন যে এই যে এখানে কিরকম বোঝা যাচ্ছে যে অত বেশি ক্লিয়ার না। তো এই পিডিএফ থেকে আমি যদি তাকে, পিডিএফ থেকে যদি আমি তাকে ক্রপ করি, এটা বিভিন্ন ক্রপিং এর সাহায্যে, দেখেন এটাকে যদি আমি ক্রপ করি এবং তাকে যদি আমি সেভ করি, স্ক্রিনশট 5 দিয়ে আমি সেভ করে দিই। ওটার তুলনায় অনেক ভালো একটা ফিগার আপনি পাবেন, মানে যেটা আপনি দেখছেন আর কি স্ক্রিনশট 5 এর তুলনায়। আর এটা আরেকটু ক্লিয়ার, দেখেন এটা আপনার যত বেশি জুম করেন, জুমও যদি করেন 116 তে আপনার 100% এত সুন্দর দেখাচ্ছে, যদি আরেকটু জুম করেন তাকে অত আরো আরো সুন্দর দেখাবে। আপনি এই লেখার দিকে খেয়াল করেন, আপনি একটা ফিগার নিয়ে দেখতে পারেন আপনার বাসায়, একটা ফিগার নিয়ে এভাবে ট্রাই করে দেখবেন, মানে 143% তবু ভালো দেখাচ্ছে। রিলেট আমি একটা অনলাইন থেকে নিচ্ছি ফিগারটা। তো মোটামুটি হচ্ছে আপনার এটা একটা ভালো রেজলিউশন। তো আপনারা এইভাবে নেবেন, যদি কখনো পাওয়ার পয়েন্টে যদি ফিগার ড্র করেন সেক্ষেত্রে আপনারা পিডিএফ সেভ করে দেন, ওইখান থেকে আপনি আহ, একটা স্ন্যাপশট বা কোনো একটা আপনার ক্রপিং টুলসের সাহায্যে ক্রপ করে নিয়ে এটা ই করবেন, সেভ করবেন। তো এটা একটা গেল একটা বিষয়। তো অবশ্যই আপনাকে ফিগারের দিকে লক্ষ্য রাখতে হবে যে কিরকম ফিগার রেজুলেশনটা কিরকম হচ্ছে। দেন আপনি যদি ওইভাবে সেভ করেন, এখন ওটাকে 300 DPI কিভাবে করবেন, অনলাইনে গেলে বিভিন্ন টুলস পাবেন আপনি, যে মেক দ্য ইমেজ 300 DPI, ইমেজ ইন 300 হাই রেজুলেশন, দেন হাই রেজুলেশন দিতে। তো এই জায়গাতে গেলে আপনার কাট প্রো অথবা সবগুলো দিতে চায় না আর কি, এটা কাট প্রো তো একটু মেবি ওরা পেইড করে। তো আপনি ড্রপ করবেন, ড্রপ করার পরে এখানে দেখবেন ডিপিআই অপশন আছে, আপনার 300 DPI, 400 DPI এরকম একটা ডিপিআই অপশন আসে। তো কাট প্রোতে আপনি পাবেন না, অন্য অন্য আরো কয়েকটা দেখতে পাবেন, এরকম পেইড নেয়, একটা দুটো ফ্রি দেয় তারপরে পেইড। বাট একটা জিনিস আর একটা আরো অনেকগুলো আছে, যেমন যে আই লাভ এমজি, যেমন আপনার ইমেজ আপ স্কলার, এটা মেবি একটা ভালো, এবং অনেকগুলো ইমেজ আপনি পাবেন এখানে। হ্যাঁ, তো অথবা আপনি দিতে পারেন যে জেপিজি টু ডিপিআই, জেপিইজি টু ডিপিআই কনভার্টার। তো এই পাই 7 এটা অনেক ফ্রি, আমি এটাতে অনেকগুলো করছি নিজেই। তো এখান থেকে আপনার কনভার্ট করে নিতে পারবেন যে 300 DPI নাকি 600 চাচ্ছেন, নাকি 700 চাচ্ছেন, 1200 চলে, তো এখান থেকে আপনি ডিপিআই তে কনভার্ট করতে পারবেন। তো এভাবে আপনারা এই রেজুলেশনটা একটা করতে পারেন। আবার কম্বিনেশন ইমেজের ক্ষেত্রে মিনিমাম আপনার ধরেন আপনি একটা করছেন, আপনার আমি একটা ফিগারে দেখাই নিচের দিকে, তো এরকম গ্রাফিক্যাল অবস্থা করছেন, এই কম্বাইন্ড এখানে অনেকগুলো ফিগার এখানে আছে, তো সেক্ষেত্রে আপনার এটা 600 হতে হবে মিনিমাম। ঠিক আছে, এরকম গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে। তো অবশ্যই আপনাকে এই ফাইল ফরম্যাটটা টিআইএফ এ করলে ভালো। টিআইএফ ইপিএস একটা ফরম্যাট, এটা অনেকে যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেন, ইপিএস একটা ফরম্যাট। ইপিএস আপনারা চাইলেই করতে পারেন, এখান থেকে হাই কোয়ালিটি ফিগার আপনারা কি করতে পারবেন, আপলোড দিতে পারবেন জার্নালগুলোতে। এবং অনেক সময় বলে যে অনেকগুলো
পিকচার যখন একসাথে চাই, সেক্ষেত্রে আমি পিডিএফ এ ডাউনলোড, পিডিএফ এ করে একটা হচ্ছে ওয়ার্ডে ফিগার গুলো বসালেন, বসানোর পর সেটা পিডিএফ করে আপনি আপলোড করে দিবেন জার্নালে। জার্নালের উপর ডিপেন্ড করে। তো আপনার আলাদা আলাদা হবে, কখনো জিপ ফরম্যাট, পাওয়ার পয়েন্ট ফরম্যাট, রেজলিউশন, জেপিইজি, এগুলো অবশ্যই আপনারা কি করবেন না, এটা হচ্ছে সাবমিট করবেন না জার্নাল গুলোতে। তো অনেক সময় আলাদা আলাদা আপনার ফিগার আপলোড করতে হয়, সেক্ষেত্রে আপনার 600 ডিপিআই অথবা 300 ডিপিআই করে আপনার প্রত্যেকটা ফিগার নাম দিয়ে দিয়ে আপনারা আপলোড করবেন। ফিগার 1, ফিগার 2, ফিগার 3, এরকম প্রত্যেকটা ফিগার একটা ইউনিক নাম থাকবে। তো দিয়ে আপনারা হচ্ছে জার্নাল আপলোড করবেন। তো অনেক সময় আপলোড করতে গিয়ে আপনারা বুঝতে পারবেন, জাস্ট এখন জেনে রাখেন ইনফরমেশন গুলো। তো সাইজিং হচ্ছে ফিগার সাইজ, একটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হতে হবে। কলামের কত মিলিমিটার, দেখেন 80 থেকে 90 মিলিমিটার কলাম, এবং টু কলামের হলে 160 থেকে 180 মিলিমিটার। যদি অন কলাম, টু কলাম, এগুলা আশা করি দেখেন, এই আমরা ফিগারের দিকে তাকালে আমরা বুঝতে পারবো। এটা আপনাদের একটা দেখাই। টু কলাম মানে কি, দুইটা ফটো যখন একসাথে করবে এরকম এই পাশাপাশি। তো এখানে একটা আমি একটা ড্র করি। তো এইরকম একটা ফিগার সেম, এই দুইটা পাশাপাশি, দুইটা ইয়ের মধ্যে দুইটা ফিগার থাকবে, টু কলামের ফিগার, ঠিক আছে, বুঝতে পারছেন? তো টু কলামের ফিগার হলে আপনাকে অবশ্যই কত, এই এত মিলিমিটারের মধ্যে হইতে হবে। আর দেন আপনি থ্রি কলাম করতে পারেন, থ্রি কলাম করে প্রত্যেক মানে সবগুলা মিলে একটা ফটো হবে, সে ফিগার 1 হবে। বুঝতে পারছেন? এতে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। একটু ওকে, ক্লিয়ার করে দিলে। আচ্ছা, ক্লিয়ার বলতে দেখেন, আমি একটা ইয়েতে যাই, পেপারে দেখি। দেখেন এখানে কতগুলো ফিগার, মানে ফিগার একটাই কিন্তু না, ঠিক বুঝতে পারছেন? এটা ফিগার নাম্বার কত, হয়তো ফিগার নাম্বার হবে 5 বা 6, এটা ফিগার নাম্বার কোথায়, ফিগার নাম্বার 4 দেখেন কতগুলা ফিগার মিলে একটা ফিগার করছি আমরা। ফিগার 1, 2, 3, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রো, তিনটা রোতে করা হয়েছে। তার একটা কিন্তু নির্দিষ্ট ওয়েট আছে, হাইট আছে, ঠিক আছে, দেখেন। তো এটা হচ্ছে ফিগার নাম্বার 4, বুঝতে পারছেন? এবং ফিগার গুলো দেখেন কত স্পষ্ট, কত সুন্দর, মানে আপনার জুম করলে আপনার ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আহ, দেখেন কত স্পষ্ট বোঝা যাচ্ছে ফিগার গুলো। এটা যে ডকিং এর একটা ফিগার, মলিকুলার ডকিং। তো এটা ফিগার গুলো কত সুন্দর করে ইমেজ করা, এটা আপনার হচ্ছে সফটওয়্যার দিয়ে, এটা হচ্ছে বায়োওয়ে ডিসকভারি দিয়ে করা। তো ওখানে বিভিন্ন ফরম্যাট থাকে, ফরম্যাট দিয়ে এইভাবে সুন্দর করে করা হয়েছে আর কি। তো তো দেখেন এই তিনটা ফিগার মিলে একটা ফিগার, মানে এখানে তিনটা আলাদা আলাদা ইমেজ আছে, কিন্তু ইমেজ মিলে আপনার কয়টা, একটা ফিগার হয়েছে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এটা হচ্ছে রোতে করা। ঠিক এই ফিগার গুলোতে যদি ধরেন এই খারাপ ভাবে করা হয়তো, কলামে করা হয়তো, কি কিছু করা হয়তো, ধরেন এটা এইভাবে থাকতো। এটা আসলে ড্র করি আমরা কিছু দিয়ে। আর যদি এটা এরকম থাকতো একটা ফিগার, এখানে একটা ফিগার থাকতো, এইখানে একটা ফিগার থাকতো, এটাকে আমরা বলতাম কি কলাম। এখন আছে কি, এইভাবে একটা আছে, এইভাবে আর একটা আছে, তার নিচে আর একটা আছে, বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার নাকি? রেসপন্স করুন তো একটু। ভাই এই যে টু কলামের যে বিষয়টা বললেন, মানে টু কলামে করলে কি বিষয়টা কি ভালো হবে, না জাস্ট ওই যে এটা আরেকজনের দিকে এটা মাত্র অ্যাকচুয়ালি যত? আমার ফিগার উপর ডিপেন্ড করবে আসলে। আমার এই যে ওখানে তিনটা ফিগার আছে দেখে, ওটা যদি টু কলাম, থ্রি কলামে দিতাম সুন্দর দেখা যেত না। এই কারণে ওটা কিন্তু আমরা কি করছি, আহ, হতে দিছি, ঠিক আছে। কারণ টু কলামে দিলে অত সুন্দর রেজলিউশন আসতো না। এটা অ্যাকচুয়ালি আমরা যখন ফিগার ড্র করব, এটা আমরা যখন হচ্ছে গ্রাফাইট প্রিজমে নিয়ে আমরা এটা বসাবো, তখন আমরা বুঝতে পারবো যে ফিগারটা কোন দিকে দিলে ভালো হবে, তার রেজলিউশনটা কিরকম থাকবে, সুন্দর দেখা যাবে। এটা আমাদের আসলে ডিপেন্ড করবে, এটা আমরা বুঝতে পারবো তখন যখন আমরা ফিগার ড্র করবো, বা ফিগারটা যখন বসায় একটা ফিগারে কনভার্ট করব, তখন অটোমেটিক্যালি আমাদের আইডিয়া আসবে যে উম, কোন দিকে দিলে আমাদের রেজলিউশনটা ভালো থাকবে, লেখাগুলো বোঝা যাবে, ঠিক আছে। জি ভাই। ওকে, এখন ভাইয়া, ফিগার, ডাইনিং, হ্যাঁ, হ্যালো,
যে ভাইয়া যে ডাইমেনশনটা যেটা মেনশন করে রেখেছেন ভাইয়া, ওটা কিভাবে চেক করব, নাকি ওটা অটোমেটিক্যালি শো করবে? ওটা শো করবে। ওটা ওটা আসলে দেখতে হয় না, আমি তো লেখার জন্য দিছি ডাইমেনশন, ঠিক আছে? এটা আমাদের এটা মাথার জন্য থাকে। ওটা আসলে চেক করার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি সফটওয়্যার গুলো ডাইমেনশন দিয়েই দেয় ওদের। এই যে আমি যে ফিগার এই যে গ্রাফটা ড্র করছি, তাই না? এই ড্র ওদের আলটিমেটলি গ্রাফের পিছনে এই জিনিসটা ওইভাবে দেওয়াই আছে আমাদের হচ্ছে কিরকম হবে, ওদের একটা নির্দিষ্ট ডাইমেনশন থাকে। আমাদের এটা নিয়ে এক্সট্রা ভাবে কোনো প্যারা নিতে হয় না। আমি যখন এই ফিগারটাকে নিয়ে আমি গ্রাফের পিছনে এতে বসাবো, অটোমেটিক্যালি ওরা নিয়ে নিবে, তো একটা ডাইমেনশন থাকে, ও জার্নাল স্টাইলে থাকে। ওকে, ফিগার ডিগ্রিমার রিকোয়ারমেন্ট আমরা যাচ্ছি যে সেপারেট ফাইলস হলে কিরকম তার আলাদা আলাদা নাম দিতে হবে প্রত্যেকটা ফিগারের। আর যদি একসাথে আমরা অনেকগুলো দিই, তার নিচে ইন্ডিভিজুয়াল একটা নাম থাকবে। যদি আমরা যেটা দেখছিলাম এই ফিগারের নিচে কিন্তু একটা, এটা কোনটাকে আমি করছি যে ইটিও কক্স, অর্থাৎ হেটেরো কক্সিপ এবং কক্স অন ইন, এটা এর সাথে টিএফএ, হ্যাঁ। তো এটা একটা ড্রাগের নাম এবং এটা আর একটা ড্রাগের নাম। তো এখানে এবং তার প্রত্যেকটা ইলাস্ট্রেশন আমি একটা ফিগারের মধ্যে দেখেছি, তো এই সম্পর্কে কিন্তু আমি লিখছি নিচে ফিগারটা কি সম্পর্কে, এক সম্পর্কে কিন্তু আমাদের লিখতে হয়েছে নিচে, ঠিক আছে? এটাকে বলে ফিগার লিসেন বলা হয়। তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। দেন অর্ডার ইন দ্য মেনশন, আমাদের প্রত্যেকটা একটা নিউমেরিক্যাল অর্ডার, যেমন ফিগার 1, ফিগার 2, ফিগার 3, ফিগার 4, প্রত্যেকটা নিউমেরিক্যাল অর্ডারে একটার পর একটা আমাদের আসবে। আর ক্যাপশন সিলেকশন, অবশ্যই ভালো একটা ক্যাপশন ডিজাইন দিতে হবে। আমি এটা কি নিয়ে লিখছি, যেমন এটা হচ্ছে আমাদের অ্যানালিসিস টেস্ট এবং কি টেস্ট করে পয়ডিমা টেস্ট করছে। তো এই টেস্ট সম্পর্কে আমাদের দিতে হয়েছে যে এ নাম্বার কি বোঝাচ্ছে, বি নাম্বার এটা কি বোঝাচ্ছে, সি নাম্বারটা কি বোঝাচ্ছে, এই রিলেটেড কিন্তু লেখা আছে। যেমন এ নাম্বার দেখেন, পয়ডিমের ডায়ামিটার এট 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট পরে হচ্ছে পাটা কিরকম ভুলে গেছে, এইটা আমরা মেজার করছি এটা দিয়ে প্রত্যেকটা। এই যে স্ট্যান্ডার্ড দেওয়ার পর কিরকম হয়েছে, টিএফএ দেওয়ার পর কি হয়েছে, এটা আমাদের ড্রাগ, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল হচ্ছে একটা কম্পাউন্ড। যেমন এই কম্বিনেশন, এটা বলা হয় সাইনার্জিস্টিক ইফেক্ট। টিএফএ ইটিওকক্সিব দেওয়ার ফলে দুইটার প্রভাবে কতটুকু পরটা খুলে গেছে 60 মিনিট পর, এইটা আমরা জিনিসটাতে দেখাইছি। ওকে, এবং প্রত্যেকটা এটা এখানে আবার দেখেন কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসও আছে যে আমি কিসের মাধ্যমে প্রোভাইড করছি, এটা ভ্যালু আর দ্য মিন প্লাস স্ট্যান্ডার্ড ইরর, অর্থাৎ আমি গড়, মিনের এবং স্ট্যান্ডার্ড ইররের মাধ্যমে দেখাইছি প্রত্যেকটা নাম্বার অফ 5, অর্থাৎ প্রত্যেকটা টেস্ট আমি 5 বার করে করছি আর কি। এবং এটা কিসের মাধ্যমে, অন ওয়ে, অ্যানোভা, অ্যান্টি অ্যান্টি স্টুডেন্ট, নিউম্যান, কলস, পোস্ট হক, এগুলো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আমরা বলি। গতকালকে আমি একটা করছি, যে 95% কনফিডেন্স ইন্টারভাল এসপিএসএস এ। তো এটা আপনারা যখন, এটা একটা স্ট্যান্ডার্ড একটা বিষয়, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস খুবই স্ট্যান্ডার্ড লেভেলের, যারা এই কাজগুলো করেন খুবই ভালো, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের একটা কোর্স আসবে, পেইড কোর্স আমরা ছাড়বো। খুব একটা প্রাইসটা খুবই কমই থাকবে, কারণ এটার অনেক প্রাইস থাকে বাংলাদেশে, মোটামুটি 3-4 হাজার টাকার নিচে না। তো আমাদের মোটামুটি আমি ট্রাই করবো যে 8 থেকে 10টা ক্লাস রাখার জন্য, যেন এটা নিয়ে ডিটেলস একটা আপনারা ওভারভিউ পান, মানে এটা নিয়ে যদি এসপিএসএস নিয়ে যেন কোনো সমস্যা না থাকে। তো এটা আমাদের আসবে আস্তে আস্তে। বিষয়টা হচ্ছে দেখেন, ট্রান্সফেরিক অ্যাসিড টিএফ এর, টিএফ এর 75, আমরা কয়েকটা ডোজ, একটা টিএফ এর ট্রান্সফেরিক অ্যাসিডের 25 একটা মিলিগ্রাম পার এমজি পার কেজি, দেন 50 মিলিগ্রাম পার কেজি, দেন 75, কয়েকটা ডোজ আমরা ইউজ করছি। তো প্রত্যেকটা ডোজে 60 মিনিট পর পর আমরা পয়ডিমাটাকে চেক করছি যে 60 মিনিট পরে কতটুকু হচ্ছে, 90 মিনিট পরে কতটুকু হচ্ছে, এন্ড 120 মিনিট পরে। তো এটা আমরা কোনো কার্ভের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে এই রিলেটেড আমি হচ্ছে কিন্তু এইগুলো লিখতে হয়েছে আমার নিচে, এটা লিজেন্ড বলা হয়। এবং এটা আমরা এইখানে আমরা কি কি দেখছেন, টুইস্টার দেখছেন, এটা একটা টুইস্টার যেখানে দেখা যাচ্ছে না, দেখেন টুইস্টার দেখতে পাচ্ছেন আমরা, এই যে 1 স্টার 2 স্টার এর উপরে, এটা পি ভ্যালু, এটা হচ্ছে পি ভ্যালু, সিগনিফিকেন্ট লেভেল। ঠিক আছে? তো একটা স্টার দিলে বোঝায় যে আমার পি, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। 2টা স্টার দিলে বোঝায় সেখানে হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট, আর 3টা স্টার দিলে এক্সট্রিমলি সিগনিফিকেন্ট। তো এটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। ওকে, তো আশা করি এতটুকু আপনারা বুঝে রাখেন, মাথায় রাখেন। দেন একটু যত বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করবেন তত বেশি শিখবেন। দেন টেবিল ডিজাইন এন্ড ফরম্যাটিং, টেবিলটা কিরকম হতে পারে? অবশ্যই টেবিলটা আপনাকে এমএস ওয়ার্ডে থাকতে হবে, যেন আপনার করা যায়, আপনি যেন কারেকশন করতে পারেন পরবর্তীতে কোনো হলে। টেক্সট ডকুমেন্ট ফর্মে থাকতে হবে।
অথবা জার্নালে দুইটা ফরম্যাট থাকে, একটা টেক্সট ডকুমেন্ট ফরম্যাট, একটা ল্যাটেক্স ফরম্যাট। ল্যাটেক্স হচ্ছে আপনার প্রোগ্রামিং এর মাধ্যমে একটা ম্যানুস্ক্রিপ্ট লেখা হয়। আমরা এটা খুবই ক্রিটিক্যাল, এটা মানে খুব এক্সপার্ট ছাড়া কেউ করে না, সবাই এমএস ওয়ার্ডেই দেয়। আর নেভার সাবমিটেড ইমেজ ফাইল সেপারেটলি, আপনার সেপারেটলি কখনোই করবেন না যদি না বলে, গাইডলাইনে না দেওয়া থাকে। যদি গাইডলাইনে দেওয়া থাকে সেপারেটলি সাবমিশন করতে, দেন আপনি সেপারেটলি সাবমিশন করবেন। স্ট্রাকচার অবশ্যই মিনিমাম একটা লেআউটের মধ্যে হতে হবে, টপ বিলো হেডিং বাটন সবই থাকতে হবে। যেমন দেখেন আমার একটা টপ পয়েডেমা, এটা একটা টপ, দেন এটা হচ্ছে আপনার প্রত্যেকটা হেডিং, আমি এটা তো ট্রিটমেন্ট গ্রুপ বোঝাচ্ছি। আমি নেগেটিভ কন্ট্রোল নিচ্ছি, এটারও কক্সিভ নিচ্ছি, ট্রান্সফেরলিক অ্যাসিড টিএফএ 50, মানে তার ডোজ। দেন হচ্ছে এটারও কক্সিভ টিএফ এর একটা সাইনাজিস্টিক ডোজ আমরা ইউজ করছি। এবং ফার্স্ট ডেতে আমি কি পাইছি, সেকেন্ড ডেতে কি পাইছি, থার্ড ডেতে, প্রথম দিন টেস্টে আমি কিরকম রেজাল্ট পাইছি। এটা এই যে আপনার প্রথম 1.66, এটা হচ্ছে আমার গড়। আমি 5 বার করে টেস্ট করছি, তো ধরেন 5 বার এরকম আসছে। আমি একটু আপনাকে দেখাই একটা এক্সেলে গিয়ে, তাহলে আপনারা এটা নিয়ে বুঝতে পারবেন, ভালো বুঝতে পারবেন। ওকে, আমি আগেই বলছি যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা মানে এটা ভিডিও দেখবে তারা কিন্তু কোশ্চেন করতে পারবে না। আমার এখানে কি লেখা আছে দেখেন, টিএফএ। টিএফএ, ওকে, টিএফএ আমি কত 25 ডোজ। আমি ধরেন এটা মাইসন, এম1, এম1, এম2, এম3। আমরা কয়টা মাইস নিচ্ছি, 5টা মাইস। এই কারণে এন ইকুয়ালস টু নাম্বার অফ মাইস কত ছিল, 5টা। এন ইকুয়ালস টু 4, 5, ওকে। এটা হচ্ছে মিন, আমি এখানে লিখবো কি মিন, মিন, ওকে। এখন এই মাইলস্টোনের কত 1.22, প্রথমটা পেলাম আমি কত 1.2, এত সেকেন্ড পর। আহ, আচ্ছা, এত ডায়ামিটার, সরি এটা ডায়ামিটার, তো আমি পয়েন্ট মাপতেছি, এত ডায়ামিটার। পরেরটা আসলো ধরুন 1.56 ডায়ামিটার, পরেরটাতে আসলো 1.69 ডায়ামিটার। আচ্ছা, বেশি হয়ে গেছে, 2 না। তো এরকম প্রত্যেকটা মাইসের তো আপনি সেম ডায়ামিটার পাবেন না, 4.3 তো 1 পয়েন্ট এটা ধরলাম 4.36, এরকম হতে পারে। আর আপনি মিন কিভাবে বের করবেন, মিন দিয়ে অ্যাভারেজ দিবেন, এবি অ্যাভারেজ, ওকে। অ্যাভারেজ ধরে এটাকে সিলেক্ট করে দিবেন, দেন ব্র্যাকেটে আটকে দিলেন, এভারেজ দিবেন। এই যে এভারেজ, এটাকে বলা মিন, এটাকে আমরা কি বলি, তো এইটা আমরা ইউজ করছি। সেকেন্ডলি এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এরর আপনি বের করবেন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড এরর বের করার জন্য আপনাকে কি করতে হবে, তো এটা stdiv, আমরা এটা নিব, তো পুরোটাকে ধরে কপি করব। দেন আমরা একটা বাগ চিহ্ন ইউজ করে sqrt, আমাদের, ও সরি, পুরোটা যাবে না এখানে। তো দেখেন এই যে স্ট্যান্ডার্ড এরর, এটাকে আমি প্লাস মাইনাসে দেখাইছি 1.42452, আর প্লাস মাইনাস কোড থেকে নিয়ে আসবেন, ইনসার্টে গিয়ে এই সিম্বলে যাবেন, এইখান থেকে একটা প্লাস মাইনাস নিয়ে আসবেন, প্লাস মাইনাস চিহ্ন ইনসার্টে দিলে, তো ক্লোজ দিয়ে দিই আমরা। এবার আপনি হাতে লিখবেন এটা কত, 0.0809, এতটুকু লিখে আনা, তো 3টা গড় দেখে। তো এইটা হচ্ছে আমরা এইভাবে দেখাইছি, বুঝতে পারছেন, মানে এটা আহামরি কি কঠিন কোনো কিছু, কঠিন না। প্রত্যেকটা মানে আমরা এইভাবে দেখাইছি। দেন সাইড দিয়ে নোট আকারে আপনি কি কি দেখাইছি এটা কিন্তু লিখে দিতে হবে টেবিলের নিচে, এটা কোনো এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে, বুঝতে পারছেন, নোট দিতে হবে কিন্তু। এবং আমাদের এই যে টু স্টার দ্বারা কি বোঝাচ্ছে, পি এত, থ্রি স্টার দ্বারা কি বোঝাচ্ছে, অবশ্যই কিন্তু এটা লিখতে হবে, ওকে। এতটুকু, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারেন। জি না ভাইয়া, বুঝতে পেরেছি সবকিছু। ওকে, বুঝতে পারলে ভালো। তো ভাইয়া স্ট্যান্ডার্ড ইউরো যেটা বলছেন এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়?
হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস স্কয়ার রুট, যেটা এসিএম বলি, স্ট্যান্ডার্ড এরর অফ মিন। ওই মিনের মধ্যে কতটুকু এরর থাকতে পারে। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদা, স্ট্যান্ডার্ড এরর অফ মিন আলাদা, দুইটা আলাদা বিষয়। আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে কি আব্দুল জব্বার, আবরার মাহমুদ, আব্রু, অব্র মনে হয় নাকি, না আব্রু, আল ফাতিহা, তো কারো কোনো সমস্যা আছে এদের? গৌরী রানী, ওমর নাসিম, ফার্মেসি ডিপার্টমেন্টের কেউ আছেন? জি ভাইয়া আছি। কোনো সমস্যা আছে? ফার্মেসি তো লাগবে এগুলা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। মানে আজকের যতটুকু দেখাইছি এটা দেখতে গেলেই হচ্ছে কয়েকদিন লেগে যাবে, আমাদের যে অবস্থা আর কি, আমাদের ডিপার্টমেন্টের কথা বলছি। কয়েকদিন বলতে 3-4 বছর লেগে যাবে, এটা শিখতে পারবেন না। যাই হোক, এটা অবশ্যই আপনারা হচ্ছে এটা একটু গুরুত্ব দিয়ে শিখবেন আর কি। বাসায় একটু প্র্যাকটিস করবেন কিভাবে ইরর বের করতে হয়, মিন বের করতে হয়। তো দেন আমরা ইংলিশ এডিটিং এ যদি চাই, আপনার পেপারটা খুবই ভালো হয়েছে, ওকে, কোনো সমস্যা নাই। তো জার্নালে পাবলিকেশনের আগে ওরা ইংলিশ রিডিং করতে বলে। এই শুধু ইংলিশ রিডিং করতে 20-25 হাজার টাকা লাগে। তো এটা নিয়ে আপনার কি করে, বিভিন্ন প্রফেসর খুব জোরের উপর থাকে। অনেকে স্টুডেন্টের কাছে টাকা নেয় যে টাকা দাও ইংলিশ এডিটিং করব, ঠিক আছে। তো আমাদের দেশে আবার স্টুডেন্টদের প্রচুর টাকা পয়সা। তো টাকা পয়সা মানে কি, মনে করে আর কি যে এদের টাকা পয়সার কোনো সমস্যা নাই। হুম, তো এটা আমাদের একটা ধ্যান ধারণা থাকে। তো যাই হোক, আহ, এর জন্য ইংলিশ রিডিং এর জন্য অবশ্যই আপনাদের সুপারভাইজার থাকবে, তার কাছে মেইল করবে যে আমাদের এই পেপারটা ইংলিশ রিডিং করতে হবে। তারপর আমরা দেন আমাদের এখানে সাবমিট করবেন, আমরা এটা পাবলিকেশন করে দিব। তো এর জন্য ইংলিশ রিডিং কেন করতে হয়, কারণ আমাদের বিভিন্ন এআই রিলেটেড টেক্সট থাকে। একটা জার্নালে তো এখন বুঝতেছেন এআই থাকা মানে তো বিশাল সমস্যা, যেন সেই হই হুল্লোড় চলতেছে। তো এআইটাকে ফ্রি করতে হবে, ইংলিশের গ্রামাটিক্যাল কোনো ইরর থাকলে সেটাকে কারেক্ট করতে হবে, সেন্টেন্সটাকে আপনার হচ্ছে খুব আপনার একটু এডিট করতে হবে। এই কারণে আমরা বিভিন্ন ইংলিশ এডিটিং করতে হয় পেপারের জন্য। তো আমাদের অনেকগুলা সফটওয়্যার এডিটেজ আছে, ইনাগো আছে, আমেরিকান জার্নাল এক্সপার্ট। তার প্রত্যেকটা আবার জার্নালেই সিস্টেম থাকে যে আমরা ওদের অ্যাডভার্টাইজমেন্ট থাকে যে আমরা ইংলিশ রিডিং করে দেই। তো করার জন্য $100, $90, $120, $200 এরকম তারা চার্জ করে। তারা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়। এগুলো থাকে আর কি। তারপর একটু জার্নালে গেলে বুঝতে পারবেন, যখন পেপার গুলো সাবমিশন করবেন তখন এই জিনিসগুলো আপনারা পাবেন। তো ইংলিশ রিডিং অবশ্যই আপনাকে করে নিতে হবে। সেকেন্ড, গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট সেটা লাগবেই। বিভিন্ন জার্নালে হচ্ছে আপনার কি বলে যে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট দাও, ওর আগেই একটাই করবে যে অবশ্যই আপনাকে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট দিতে হবে, আগেই ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে, অথর গাইডলাইন আপনি পড়লেই বুঝতে পারবেন। তো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টটা কি করে, একটা ওভারঅল একটা আমার অ্যাবস্ট্রাক্টের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, একটা ইমেজ দেখলে সে বুঝতে পারবে যে আমার অ্যাকচুয়ালি এই পেপারটা অ্যাকচুয়ালি কি নিয়ে মানে কি নিয়ে কাজ করা, মানে তাদের কি কি বিষয় নিয়ে তারা কাজ করছে, এটা ইমেজ দেখলে বুঝতে পারবে। যেমন ধরেন আমি এখানে যেটা দিছি এটা আমি কি করছি, আহ, আপনার অ্যান্টিমেটিক টেস্ট করা হয়েছে, ঠিক আছে। এখানে আবার কোন কোন রিসিপ্টর, কোন কোনটা ডম্পোয়েটর নিছি, অন্যান্য রিসিপ্টর নিছি, কোন কোন রিসিপ্টর, এখানে D2, D3, 5H33, যেমন মাসনোমিক রিসিপ্টর। তো এই কয়েকটা রিসিপ্টরের এগেইনস্টে কাজ করা হয়েছে, যারা এপিটিএন কেউ। তো এবং তাদের এই ইমেটিক কিভাবে হয়, ইমেসিস এর আসলে কজেসটা দেখানো হয়েছে কিভাবে তারা কাজ করে, আমাদের এই ড্রাগটা কিভাবে, কপার সালফেট দিছি, কপার সালফেট তো এমিটিকটাকে উদ্রেক করে, মানে তারা ইনহ্যান্স করে। তো এটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো অলরেডি এই জায়গাতে একটা চিত্র আকারে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা মেকানিজমটাকে রিপ্রেজেন্টেশন করা হয়েছে। এটা কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন। এখন এইটা আসলে কি করে, আমাদের ওভারঅল পেপারে কি মেসেজটাকে তারা ক্যারি করে। ওকে, আপনার পুরা আপনার হচ্ছে পুরা মেইন ফাইন্ডিংটাকে আপনার হাইলাইট করবে হচ্ছে আপনার গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট কি নিয়ে কাজ করছেন। এটা হচ্ছে কি বলবো, আপনার ব্যাকগ্রাউন্ড এবং মেথডটাকে তারা হাইলাইট করবে। এবং হচ্ছে আপনার এই জিনিসটা কি লজিক্যাল ফ্লোতে আপনাকে সাজাইতে হবে। দেন হচ্ছে কি আপনার সিম্পলিসিটি হইতে হবে, অবশ্যই তাকে সিম্পলি আপনার প্রেজেন্টেশন করতে হবে। এত বেশি আইকন, এত বেশি হচ্ছে আপনার লেখালেখি করতে পারবেন না এখানে, হিজিবিজি অবস্থা। এটা কিন্তু করা যাবে না। যেমন কালার ইউজ, একটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, যেমন এই ফিগারটা দেখেন কত সুন্দর তারা কালার কম্বিনেশন করছে।
তো আমরা এমন একটা কালার দিয়ে লাল দিলাম, দেখা যাচ্ছে না, তাহলে এটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট হলো? হবে না। অবশ্যই। এবং রেড গ্রিন বলেছে, রেড গ্রিন কম্বিনেশনটা অ্যাভয়েড করতে হবে, লাল কালার এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে? রেজুলেশন 300 মিনিমাম রিকোয়ারমেন্ট, 300 ডিপিআই, 600 ডিপিআই প্রিফারেবল বলাই আছে এখানে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এটাকে কিন্তু একটু হাইলাইট করতে হবে। আর সাইজটা হতে হবে যেমন দেখুন ভেরিয়াস বা এলসিবিআর টাইপিক্যালি রিকোয়ার করে, এলসিবিআর একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় 500 ইন্টু 200 পিক্সেল। এটা রেশিওতে অবশ্যই করে নিতে হবে। আপনি যখন ফিগারটা করবেন বিভিন্ন যে অনলাইন টুলসে গেলে আপনি এই রিকোয়ারমেন্টটা পাবেন। এই যে এখানে গেলে তার হচ্ছে এটাতে পারবেন না, মানে পিক্সেলে যে বলে দিছে কত, আপনি এখানে পিক্সেল পাবেন, মিলিমিটার পাবেন, ইঞ্চ, সেন্টিমিটার পাবেন, কিরকম সেন্টিমিটারটা করবেন সিলেক্ট করলে অলরেডি অপশনগুলো এখানে শো করবে ইমেজে। তো এভাবে আপনারা অনলাইনে গিয়ে বিভিন্ন টুলস এর সাহায্যে আপনারা পিক্সেল মেইনটেইন করতে পারবেন। দেন হচ্ছে ফরম্যাট টিআইএফ, ইপিএস, পিডিএফ ফরম্যাট, অথবা আপনার জেপিজি ফরম্যাটও দিতে পারবেন, জেপিইজিও দিতে পারবেন। বাট জেপি হাই কোয়ালিটি হতে হবে, অবশ্যই। বুঝতে পারছেন? তো এটা জার্নাল রিকোয়ারমেন্ট থাকে আপনি কোন ফরম্যাটে দিবেন। ওকে। আর কোন কোন টুলস আপনি বায়োর আন্ডার ইউজ করতে পারেন, এটা একটা পেইড টুলস, ফ্রিতে ইউজ করা যায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনার সাইড্রো, ক্যানভা, গ্রাফপ্যাড, প্রিজম, কেমব্রো, অনেকগুলো দিয়ে আমরা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে পারি। এবার হচ্ছে স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস, যেটা নিয়ে আমরা কথা বললাম। এটা আসলে বললে অনেকে বুঝবেন না এখন। এই যে আমাদের হচ্ছে, আমি একটা দেখাই আপনাদের। অ্যান্টিমেট্রিক, ওকে। আমি যদি আইবিএম স্ট্যাটিস্টিকে যাই, আচ্ছা আর এ যদি আমরা যাই, দেখেন আর স্টুডিও, আর দিয়ে মেবি আমার এখন কোনো কিছু করার নাই। হিস্ট্রি গুলো তো জিরো দেখাচ্ছে। ওকে, আর এটা আমার করতে, ইম্পোর্ট করতে হবে। যাই হোক, আমি এটা করতেছি না, এটা সেন্সিটিভ তো। তো ওটা পাবলিকেশন হয়নি, তো এটাও পাবলিকেশন হয়নি স্পেসেস এটা। তো এগুলোর মধ্যে বিভিন্ন হচ্ছে আপনার অ্যানালাইসিসের জন্য কাজে লাগে স্পেসেস। এটা একটু লোডিং হোক, আমরা একটু আগে প্রসিড করি। তো এখন এই যে আপনার যে এই বিভিন্ন জার্নালের তার রিকোয়ারমেন্ট থাকে, বলে যে আপনি যখন একটা করলেন, সাবমিশন করবেন পেপার, তখন বলবে রিভিউয়ার তুমি অন ওয়ে এনেবল করে দাও, টু ওয়ে এনেবল করো, ঠিক আছে? এনেবল অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, তুমি হচ্ছে পোস্ট হক টেস্ট করো, এই টেস্টের এগুলো করতে বলে তারা। তো এগুলো বিভিন্ন আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স ভ্যালুর মাধ্যমে করি। যে পি ভ্যালু 0.5, পি ভ্যালু 0.5, আমি বললাম এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট, 0.01 হলে এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট, 0.00 হলে সরি 0.1 হলে ভেরি সিগনিফিক্যান্ট, আর 0.01 হলে এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট ভ্যালুর মাধ্যমে, পি ভ্যালুর মাধ্যমে করতে পারি, অথবা বিভিন্ন কনফিডেন্স ইন্টারভালের মাধ্যমে করতে পারি। যেমন হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল টেস্টের মাধ্যমে আমরা এটা করতে পারি। আমি একটু দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। ইম্পোর্ট এক্স, ইম্পোর্ট করে ডাটা। আউটপুট, আউটপুট ল্যাটেন্সিটা একটা দেখাই। এটা আমি দেখেন ডেসক্রিপটিভ ভ্যালু, তো আমি দিয়েছি ন্যাচারাল, এটা নিউট্রাল, আপনার নেগেটিভ কন্ট্রোল, তার মিন ভ্যালু এরকম বের হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, লোয়ার 95% কনফিডেন্স ইন্টারভালে লোয়ার বাউন্ড আপার বাউন্ডারি কিরকম মান বের হয়েছে, এটা আমি গত রাতেই করছি। আর সেকেন্ড টেস্ট অফ হোমোজেনিটি টেস্ট, ভ্যারিয়েন্সটা কিরকম বের হয়েছে, এটার সিগনিফিকেন্স লেভেল দেখেন, এখানে কিন্তু অত বেশি সিগনিফিকেন্স নাই। আর আমাদের সিগনিফিকেন্স ভ্যালু কত,
0.5 হইতে হবে মিনিমাম। তাহলে এই তার হোমোজেনিটির মধ্যে অতটা বেশি সিগনিফিকেন্স নাই আমাদের এই টেস্টে। অ্যানোভার মাল্টিপল যে আমরা যেটা পোস্ট হক টেস্ট করছি, এটা হচ্ছে মাথা নষ্ট করার অবস্থা। দেখেন এই অন্যান্য সেট্রনের সাথে তার একটা সিগনিফিকেন্ট আছে 0.01, মানে এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। নেগেটিভ কন্ট্রোলের সাথে অন্যান্য সেট্রনের মধ্যে নেগেটিভ জিপিএ, এটা হচ্ছে ডোমপেরিডনের সাথে একটা বিশাল সম্পর্ক আছে, প্রায় হচ্ছে 0.01, এটা এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। এটা হচ্ছে হায়োসিনের সাথে এত বেশি সিগনিফিক্যান্ট তারা ক্যারি করতেছে না। আপনার নেগেটিভ কন্ট্রোলের সাথে পাইপেরিনের, আমাদের যেটা পাইপেরিন হচ্ছে আমাদের হচ্ছে টেস্ট কম্পাউন্ড, এটা মোটামুটি অস্থির লেভেল একটা সিগনিফিক্যান্ট 0.001, অর্থাৎ এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট তারা এটার সাথে ক্যারি করতেছে। তাহলে বোঝেন একটা অবস্থা, মানে এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি যে আমাদের নেগেটিভ কন্ট্রোলের সাথে তাদের সিগনিফিকেন্স লেভেলটা কিরকম, তাদের ভেরিয়েন্সটা কিরকম। অন্যান্য সেটনের সাথে নেগেটিভের সাথে আমরা এরকম ভাবে সিগনিফিকেন্স আমরা এখানে দেখতে পারতেছি। এবং অন্যান্য সেটনের সাথে আবার পাইপেরিনের একটা সম্পর্ক আপনি দেখতে পারবেন। পাইপেরিন সাইনাজেস্টিক, মানে এখানে আমরা কয়েকটা ডোজ ইউজ করছি, পাইপেরিন 25 এ 50 তে 50, আবার পাইপেরিন 50 এর সাথে ডম্পেরিডন, পাইপেরিন 50 এর সাথে যে অন্যান্য সেটন, অর্থাৎ আমাদের বাজারে যে ড্রাগ আছে এই ড্রাগের সাথে যদি আমি পাইপেরিন এক্সট্রাক্টটাকে মিশ্রিত করে আমি তার ইফেক্টটাকে আরো কি পরিমাণ ইনহ্যান্স করতে পারি, এইটাই আমাদের দেখার উদ্দেশ্য। বুঝতে পারছেন? এটা কিন্তু বাজারে আমরা স্ট্যান্ডার্ড ড্রাগ, প্রচলিত ড্রাগ অনেক বেশি ইউজ হয় ভমিটিং এর ইমেটিং এর ক্ষেত্রে, ভমিটিং এর ক্ষেত্রে, ঠিক আছে, অ্যান্টিএমেটিক হিসেবে। তো এটার কিছু সাইড ইফেক্ট আছে, এটার কিছু লিমিটেশন আছে। তো আমি যদি পাইপেরিন ইউজ করি এটা লিমিটেশনটা কিন্তু ওভারকাম করতে পারি। আমরা যদি এইটা দেখানোর জন্য আমরা টেস্ট গুলো করছি, এটা সাইনালজিস্টিক টেস্ট বলা হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে এটা যদি আপনি করতে পারেন খুব ভালো ভালো পেপার, Q1 Q2 এটা অহরহ পাবলিকেশন হবে, যদি সাথে আপনার কি করতে পারেন, আপনার ডকিং করতে পারেন, ঠিক আছে। এখানে যারা ফার্মেসির আছে আমি বলবো যে আসলে তারা যদি এখন থেকে যদি সচেতন না হয়, সচেতন বলতে তারা যদি এই অ্যানিমাল টেস্ট অর্থাৎ ফার্মেসি, আপনার যেমন বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এদের উচিত, মানে উচিত নয় কি, তাদের একটা খরচ কাজ হচ্ছে এই নাইস মডেলের টেস্ট করা অথবা চিক মডেলে এখন থেকে টেস্ট করা। সে যদি ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, এই জায়গা যে জায়গা থেকে আসে আজকের ক্লাসের পর তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা হওয়া উচিত যে আমি হচ্ছে অ্যানিমেল টেস্টে যাব। এটা অবশ্যই থাকা উচিত, অবশ্যই এটা তাদের জন্য খরচ। যে পড়াশোনার রেজাল্ট কি আহামরিটা, এখন তার রেজাল্ট সিজিপি 2 হতে পারে, সিজিপি 1 হতে পারে, সে ফেল করুক, তবু সে যেন এখন থেকে কাম ব্যাক করে এবং সে রিসার্চের দিকে ফোকাস করে, ঠিক আছে। কারণ এখন দেশের যে অবস্থা, আর দেশে আপনি হচ্ছে কোম্পানির চাকরি করে জীবন ধারণ করবে, এই চিন্তা করা আসলে তার জন্য একটা টাফ আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আর আর যদি কেউ যদি বিসিএস এর দিকে যাইতে পারে এটা ভালো, কিন্তু এটা লং টার্ম একটা প্রসেস। ওকে, যাই হোক, যদি আমাদের ক্লাসে এটা বলা আমাদের উদ্দেশ্য না, আমরা তো আশা করি এই জিনিসটা বুঝতে পারি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা কি, মানে কিভাবে করবেন, আপনার এটা ইয়ের উপর ডিপেন্ড করবে আপনি কি টেস্ট করতে যাচ্ছেন। আমি এটা কিন্তু পোস্ট হক টেস্ট করছি, যে একটা তার একটা ইফেক্ট, তার রিলেভেন্সি লেভেল, তার সিগনিফিকেন্স লেভেল, তার 95% কনফিডেন্স লেভেল, এটা আমি দেখছি যে কিরকম তাদের কনফিডেন্স তারা কি ক্যারি করতেছে, তার মিনের সাথে কিরকম তার ডিফারেন্স অ্যাকচুয়ালি এখানে। তো এবার হোমোজেনাস সাবসেট ল্যাটেন্সির সাথে আমাদের সাবসেটটা কিভাবে তাদের হোমোজেনিটি মেইনটেইন করতেছে, এটা আমি দেখছি যে এটা কত ভ্যালু, আলফা ভ্যালু হচ্ছে 0.058, এই আলফা ভ্যালুতে আমি দেখছি। ওকে, তো এটা আমাদের আর একটা কার্ভ দেখাচ্ছে যে কিভাবে তারা রেশিওটা মেইনটেইন করে, ল্যাটেন্সির সাথে একটা সম্পর্ক। তো এটা অ্যাকচুয়ালি এই নিয়ে আপনাদের ঘাটাঘাটি করতে হবে, এখন এটা বোঝাইলে মাথার উপর দিয়ে যাবে আর কি। আমরা এবার দেখি যে সফটওয়্যার এবং ভার্সন, গ্রাফাইট প্রিজম, আইবিএম স্পেসিস, যেটা দেখালাম, আর স্টুডিও, আর ভার্সন 4.4, এটাকে আর আসলে আর স্টুডিও হচ্ছে আর এরই একটা প্রোগ্রামে, আর প্রোগ্রামিং বলি আমরা। তো এখানে আর স্টুডিও চালানোর ক্ষেত্রে আপনাকে আর অবশ্যই ইনস্টল দিয়ে নিতে হবে আগে, বিহাইন্ড দ্য সিনে আর কাজ করে তার। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আপনি বিভিন্ন কোড দিবেন, এই কোডের মাধ্যমে আপনাকে রেজাল্ট দিবে সে, ওকে, আউটপুট দিবে। তো জাস্টিফিকেশন, এটা আমি একটু আগে দেখালাম যে 95% কনফিডেন্স ইন্টারভাল, এই জিনিসটা আমি করছি, এটা বলে কোয়েটস বলা হয়, কোয়েসটি। সেকেন্ড হচ্ছে আপনার রেফারেন্স। আচ্ছা, এটা কি আরো আছে? নাই। রেফারেন্স অ্যাকচুয়ালি আপনি কি করতে পারেন, আর রেফারেন্সের ক্ষেত্রে বিভিন্ন আমরা অবশ্যই রেফারেন্স ম্যান্ডেটরি না হলে আপনার প্লাগারিজম করবে। রেফারেন্স না দেওয়া মানে চুরি করা একটা মানুষের পেপার, ঠিক আছে, এটা সংক্ষেপে আমরা যেটা বলি চুরি করা। তো এটা খুবই জঘন্যতম কাজ, ন্যাক্কারজনক কাজ। আর আমরা বাঙালি তো এরকম কাজে আমরা বেশি করি আর কি।
তো এখন থেকে অবশ্যই আপনাদের কাছে বার্তা থাকবে, আপনারা কখনো এরকম কাজ করবেন না, কারো সমালোচনা করা দরকার নাই, কারো পেপার হচ্ছে ইউজ করলে অবশ্যই তারাই করবেন আর কি, রেফারেন্সটা দিয়ে দিবেন। রেফারেন্স আমরা বিভিন্ন স্টাইল ফলো করি, এপিএস 7th এডিশন, এটা বলে আমেরিকান, যেমন সাইকোলজিক্যাল ইনস্টিটিউট, তারা একটা করছে আপনার, ওদের একটা, এটা হলো এপিএ ফরম্যাট আমরা বলি, যেমন ব্যান্ড কভার ফরম্যাট আছে, নাম্বারিং সিস্টেম বলি আমরা এটা, এটা এইভাবে আমরা ইউজ করি, অথবা সাবস্ক্রিপ্টের মাধ্যমে, যে ওয়ান সাবস্ক্রিপ্ট, এর মাধ্যমে আমরা ইউজ করি। ওকে, তো বিভিন্ন স্টাইলে আমরা ইউজ করি। আবার আমি আগে বলছি এগুলো আসলে তাদের একটা স্টাইল। আবার বিভিন্ন জার্নালের শুধু ব্যান্ড কভারে শত শত স্টাইল আছে, তাদের জার্নালের স্টাইল ঠিক করতে কয়েকদিন লেগে যায় যদি আপনার বেশি থাকে। আর ইনটেক সাইটেশনে যদি স্পিড থাকে, এটা না আপনার আগামীকাল ক্লাস নেবে আমাদের ওহিদুর রহমান, তো এটা বুঝাবে আপনাদের। সেকেন্ড হচ্ছে আপনার আইই স্টাইল, ব্র্যাকেটের মাধ্যমে, এটাও আই স্টাইল অন্তত ব্যান্ড কভারের মতো, শুধু তার বিব্লিওগ্রাফি থেকে একটু চেঞ্জ হয়ে যায়। এন্ড এই 2025 সালে ডিজিটাল রেফারেন্স রিকোয়ারমেন্ট গুলো অবশ্যই জিওআই দেওয়া ভালো, ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার, এটা অনেক জার্নাল আসলে ম্যান্ডেটরি করে দিয়েছে এখন, যে অবশ্যই দিবেন এটা। জিওআই তো জানেনই কি, একটা লিংক, যে লিংকে পুরো পেপার একটা ইউনিক নাম্বার আমরা বলি, শুধু ওই পেপারটাকে সে রিপ্রেজেন্ট করে। জার্নাল অ্যাব্রিভিয়েশন, তো বিভিন্ন লেখার ক্ষেত্রে আপনার এই যে আমার ব্যান্ড কভারের ক্ষেত্রে জার্নাল অ্যাব্রিভিয়েশন ইউজ করতে হয়, যেমন জার্নাল অফ বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি, তো এটাকে আমরা সম্পর্ক হলো বায়োল অ্যান্ড কেম, ইনস্টেড অফ জার্নাল অফ বায়োলজিক্যাল কেমিস্ট্রি। দেখেন তার একটা আইএসএসএন নাম্বার, লিস্ট অফ দ্য টাইটেল অফ দ্য ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন যদি থাকে ওই জার্নালে, এই জার্নাল মানে কি, এই জার্নালটা, এই যে জার্নাল, জার্নাল অফ বায়োলজিক্যাল কেমিস্ট্রি, তার একটা আইএসএসএন নাম্বার, ইউনিক নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা নাম্বার থাকে। এন্ড রিট্রাকশন চেক, ধরেন এমন একটা পেপার আছে রিট্রাক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো ওই রকম পেপারে হচ্ছে আপনার কখনোই ডিফারেন্সিয়াল ইউজ করবেন না, মোটেই না, ইউজই করা যাবে না, ঠিক আছে? এটা খুবই মহাপাপ। তো আমি একটা দেখাই, অ্যাকচুয়ালি আমি একটা রিট্রাকশন একটা জার্নাল আপনাদের দেখাই, একটু ওয়েট করেন। এটা কি দেখ, ওকে, আমি বলছিলাম দেখেন, আপনি যেদিনই জার্নাল সাবমিশন করেন না কেন, যদি আপনি চুরি করেন, সুন্দর করে জার্নালের এটা আজীবনই থাকবে, এই এটা রিট্রাক্টেড লেখা থাকবে নিচে, ঠিক আছে? যদি আপনি চুরি করেন অথবা 2 নাম্বারই করেন, বা যদি কখনো জার্নাল ধরা পড়ে, অবশ্যই এটা, আর সেটা যদি হয় প্লাস ওয়ানের মতো জার্নাল, Q1 জার্নাল, মেগা জার্নাল যদি হয়, তাহলে আপনার লাইফ শেষ, সায়েন্টিফিক কমিউনিটি মানে আপনার রিসার্চ লাইফ শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? কখনোই এরকম ভুল করা যাবে না, ফাঁদে পড়া যাবে না, ঠিক আছে? দেখেন এটা কিন্তু খুব ভালো মানের পেপার। কারা কারা আছে, মোহাম্মদ সাকিব মোসাদ, তাইসুমুল ইসলাম, এরকম টাইপের কিছু পাবলিক আছে, সিরাজুল সালে, এইটা আমার এক ছোট ভাই জুনিয়র রাজশাহী ইউনিভার্সিটি, মানে ও খুব মানে এটা মেবি সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়ে ক্যাম্প ফার্মেসিতে। তো দেখেন ওই ছেলেটা কিন্তু খুব স্টার্টিং এ ছিল, বাট প্রথমে এরকম রিট্রাক্টেড করছে, মানে ও খুব বিধ্বস্ত, আমি ওর সাথে দেখা করছি কিছুদিন আগে, বিধ্বস্ত অবস্থায় আছে। তো বিষয়টা হচ্ছে আপনার এই কাজ কখনোই করা যাবে না, এবং এরকম 2 নাম্বার পার্সনের সাথে রিসার্চ করা যাবে না, যারা খুব বন্ড, হ্যাঁ, এরকম টাইপের মানুষের সাথে রিসার্চও করা যাবে না। আমরা এখন বর্তমানে, আমি গতকালকে বলছি, বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, মানে দেখবেন যে রিসার্চ প্ল্যাটফর্মের অভাব নাই, তারা আপনাকে অথরশিপ দিচ্ছে টাকার বিনিময়ে, ঠিক আছে? মোটেও এরকম ফাঁদে পা দেওয়া যাবে না। অথর রিকোয়ার্ড, কিছুদিন পর পর আপনি দেখবেন উই নিড অথর এরকম করতেছে, যারা বিভিন্ন ইন্ডিয়ান জার্নালে সাবমিশন করেই প্রায় 5-10 হাজার করে টাকা নিচ্ছে। তো এখন এরকম কাজে অবশ্যই যাওয়া যাবে না, কষ্ট করেন, কষ্ট করে পরিশ্রম করেন, রিসার্চটা তো সহজ না। আমি টাকা দিয়ে নাম নিয়ে নিলাম, এগুলো আসলে একটা বন্ডামি আর কি। হ্যাঁ, যারা করে তারা তো বড় বন্ড, আপনারা যাচ্ছেন, আপনারা তাকে সহযোগিতা করতেছেন, আপনি কিন্তু সমান সমান পাপে অপরাধী। তো বুঝেন, যদি আপনার প্লসনের মতো জার্নালে গিয়ে এরকম রিট্রাক্ট খান, তাহলে আপনার মানে রিসার্চ লাইফ কোথায় চলে যাবে,
এবং আপনার এটা আজীবনই দেখতে পারবে। কোনো একটা আপনি একটা জায়গায় ধরেন, আমি এটা নিয়ে একটু কথা বলি। আপনি হচ্ছে ইয়েতে পিএইচডি করতে যাবেন, তো যদি কখনো আপনার সুপারভাইজারের চোখে এটা আসে যে আপনার পেপারটা রিট্রাক্টেড হয়েছিল, আপনি তখনই ফান্ড বাতিল করে দিলে, কোনো কথাই নাই, সেকেন্ড কোনো কথাই বলবে না সে আপনার সাথে। তো আশা করি আজকের এই বিষয়টা বুঝতে পারছেন। রিট্রাকশন চেক অবশ্যই করে নিতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা কি কি ইউজ করতে পারি, জোটেরো, ম্যান্ডেলি, ইননোট, পেপার পাইল এরকম টাইপের আমাদের আছে। আর ইননোট তো ওটা বলতে পারেন একটা বস একটা সফটওয়্যার ইননোট, এটা অবশ্যই আপনারা, এটা আমি শেখাবো। আর এই দুটা ওই আচ্ছা দুটো নিবে। ভাইয়া, হুম। সেটা হচ্ছে যে যদি কোনো লেখকের একটি আর্টিকেল হচ্ছে রিট্রিট করা হয়, হুম। সেক্ষেত্রে কি তার পূর্বের বা পরবর্তীতে কোনো আর্টিকেলে কি একই বিষয়টা প্রভাব ফেলবে? না না, হ্যাঁ, প্রভাব তো অবশ্যই ফেলবে। আপনার যে জার্নাল সাবমিট করছেন সে তো আপনাকে দেখবে না। আপনার যে জার্নাল আপনি সাবমিট করছেন এলসিবি এর একটা জার্নাল, মলিকুলার বায়োলজি এন্ড, অথবা আপনার কম্পিটিশনাল বায়োলজি, এরকম একটা জার্নাল, খুব ভালো একটা জার্নাল। তো আপনাদের পিয়ার রিভিউ হচ্ছে, যদি আপনার রিভিউয়ারের চোখে পড়ে যে আপনার একটা জার্নাল ই হয়েছে বা এডিটরের চোখে পড়ে, তাহলে তো সমস্যা, তখন সে দেখবেই না, রিজেক্ট করে দিতে পারে সে, আপনি এই কারণে রিজেক্ট হতে পারে। প্রভাব পড়বে এরকম না, বাট আপনি ওই সময় যদি চোখে পড়ে অবশ্যই প্রভাব পড়বে। কারণ আর সেটা যদি হয়, আমি তো বললাম, সেটা যদি হয় খুব ভালো মানের প্লাস ওয়ান জার্নাল, মেগা জার্নাল গিয়ে যদি হয়, আপনার কিউ ওয়ান কিউ টু এসব জার্নাল, স্পেঞ্জারের মতো জার্নালে হয়, তখন তো স্পেঞ্জার হওয়া মানে কি, স্পেঞ্জার জানে, স্পেঞ্জারের সবগুলোতে একটা থাকে না, ডাটাবেস সিস্টেম থাকে। আপনার একটা জার্নাল রিট্রাক্টেড হওয়া মানে স্পেঞ্জার পুরো ডাটাবেস সিস্টেম আপনার ইনফরমেশন চলে যাবে। আপনি সাবমিশন করলে বুঝতে পারবেন স্পেঞ্জারে ওদের একটা হচ্ছে আপনার সাবমিশন প্যানেলে থাকে। দেখেন আমি যাই আমার ডিসকভার কেমিস্ট্রিতে আমি যাই, আমার একটা ইয়ে আছে আর কি, ডিসকভার কেমিস্ট্রি। আমি এখানে সাবমিট ম্যানুস্ক্রিপ্ট দিব। এখানে গেলে আমার লগ ইন করে নিতে হবে, স্পিনজারের একটা ডাটাবেস সিস্টেমে লগ ইন করতে হবে। লগ ইন করলে আমি স্পিনজারে আজ পর্যন্ত কতগুলা পেপার আমি ই করছি, সাবমিশন করছি, সব আসবে, কতগুলা পেপার তারা রিজেক্ট করছে, কতগুলা পেপার আমার রিভিউ আছে, সবই দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন আমি এই জায়গাতে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টসে গেলে এই যে সাবমিশন ইন প্রোগ্রেস, আমার কতগুলো সাবমিশন আছে, এক্সপ্লোরিং দ্য থেরাপিউটিক, এটা আমার অলরেডি রিজেক্ট করছে। ঠিক আছে, এই যে সাবমিশন রিজেক্টেড কত তারিখে করছে, 25। এটা কিন্তু আমি করছিলাম হচ্ছে কোথায়, স্পিনজার এই ডিসকভার কেমিস্ট্রিতে না, আমি করছিলাম এটা সাইন্টিফিক রিপোর্টস, মাল্টিওমিক্স প্রোফাইলিং, এটা আমি করছিলাম স্পিনজার অন্য একটা জার্নালে। ঠিক আছে, এটা কিন্তু নেচার কমিউনিকেশনে, কোথায় দিছিলাম, নেচার কমিউনিকেশন, এটা ব্রাজিলিয়ান জার্নাল অফ মাইক্রোবায়োলজি, এই জায়গাতে আমি দিছিলাম, এখানেও তারা রিজেক্ট করছে। এটা ট্রান্সফার, এটা অলরেডি ট্রান্সফার করে দিয়েছে সে। ঠিক আছে, না, মানে ওরাই ওদের নিজস্ব একটা জার্নালে এটা আমাকে ট্রান্সফার করছিল, নেচার কমিউনিকেশন, ট্রান্সফার অবস্থাতে আছে এখনো। ওরা হচ্ছে ওটা কাজ করতেছে, মেনলি ওরা হচ্ছে রিভিউ করতেছে। আর একটা দেখেন আমি উইথড্র করে নিয়েছিলাম, এটা কোথায়, ডিসকভার কেমিস্ট্রি থেকে আমি একটা পেপার কিছুদিন আগে উইথড্র করছি, মানে এটা আমার সাবমিশন হয়ে গেছে, এই কারণে আমি এটা তার রাখি নাই। মানে যে অনেকটা জায়গায় অ্যাকসেপ্টেড হয়েছে। আর একটা দেখেন সাইন্টিফিক রিপোর্টস, এর আগে আমি একবার দিয়েছিলাম, এটা আমি নিজে উইথড্র করে নিয়েছিলাম। আম, কোন একটা এই উইথড্র করে অন্য একটা জার্নাল আমি এটা সাবমিট করছি। আর একটা দেখেন আর্কাইভস অফ মাইক্রোবায়োলজি, এখান থেকে রিজেক্ট করে দিয়েছিল, এটাও রিজেক্ট করছে, এটা উইথড্র করে নিয়েছিলাম আমি। কারণ এটা আমার অন্য জায়গায় অলরেডি পাবলিশড হয়ে গেছে, এই কারণে রিজেক্ট উইথড্র করে নিয়েছি। তো এই যে বিষয়, আপনি যে জার্নাল দেন না কেন, স্পিনজারের ডাটাবেসে কিন্তু আপনার আহ, পূর্ব ইতিহাস ঐতিহ্য কিন্তু সে ধরে রাখবে আপনার। তার হচ্ছে আপনার সকল ইনফরমেশন এই জায়গাতে থাকবে, কোন জার্নালে কবে কি করছেন। যদি আমি এই আপনার যে কোনো একটাতে লগ ইন করেন না কেন, অর্থাৎ আপনার কিন্তু ইতিহাসগুলো কিন্তু সে কি করবে, পুরো কৃতকর্ম কিন্তু তাদের ডাটাবেসে সেভ থাকবে। তার মানে আপনার এখান থেকে রিট্রাক্ট হওয়া মানে কি, আপনার স্পিনজারে আজীবনের জন্য বন্ধ। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি এমন হয় যে কোনো লেখক তার পূর্বের লেখাটা ভালো ছিল, বাট পরবর্তীতে সে একটি লেখকের লেখা দেখে ভালো লাগছে, বাট ওইটাকে হচ্ছে সে কপি করে দিল, মানে সে রিট্রিট খেলো। এখন পূর্বের লেখাটাকে তো ভালো ছিল, তার তার নিজের ছিল, সে সেটার উপর কি কোনো প্রভাব ফেলবে? না না না, আগের যেটা সাবমিশন হয়ে পাবলিকেশন হয়ে গেছে ওটা ওইরকমই থাকবে।
পরে যেগুলো পাবলিকেশন হবে একই থাকবে, ওইগুলোতে কোনো ইম্প্যাক্ট পড়বে না ওই পেপার গুলাতে। বাট আপনার রিসার্চ কেরিয়ারে যে দাগটা পড়বে, দাগ তোলাই তো আপনার আত্মহত্যার সামিল। মানে যে দাগটা আপনি পড়বেন এরপরে আপনি যখন রিট্রাক্ট হওয়ার পরে যে আর্টিকেল গুলো আপনি পাবলিকেশন করতে যাবেন, ওগুলোতে তো আপনার সেই দোগল পোহাইতে হবে। কারণ যদি কোনো রিভিউয়ারের চোখে পড়ে যায় যে আপনি রিট্রাক্ট খাইছেন, তাহলে আপনার কপালটা একদম পুড়ে গেল আর কি। আগের গুলোতে কোনো সময়, আগের গুলো তো হয়ে গেছে, ওটা নিয়ে কোনো প্রবলেম করবে না। এরকম প্রবলেম হইতেও পারে, যেন আপনি যখন একবার চুরি করছেন, যাই হোক আপনাকে আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি না, আমি একবার জাস্ট এটা ফান হিসেবে বলতেছি। ধরুন না আপনি না একটা ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ, সমস্যা না, ঠিক আছে, আমাকে দিয়ে উদাহরণ দিন, সমস্যা নেই। আপনি একটা করছেন, ধরেন আপনি আগে খুব সৎ লোক ছিলেন, সবাই জানতো এই লোকটা সৎ। আপনি ৩-৪ জায়গায় কি টিচিং প্রফেশনে যুক্ত আছেন, আপনি একটা ইউনিভার্সিটিতে ক্লাস নেন, আপনি আরেকটা কি অন্য আরেকটা ইউনিভার্সিটি সেখানেও ক্লাস নেন আপনার। বাট একটা সময় হইলো কি আপনি পিএইচডি করতে গিয়ে আপনার এরকম একটা কাহিনী হইলো যে আপনি রিটায়ার্ড হয়ে গেলেন। তখন আপনার কি করবে, ওই ইউনিভার্সিটি থেকে আপনার আবার তদন্তও করতে পারে যে আসলে এই যে আগের যে পেপার গুলো এগুলো আসলে ভ্যালিড কিনা। তখন রিটায়ার্ড একবার খাইলে ওই জার্নাল গুলো আপনার কিনা সার্চ করা শুরু করবে। তখন তো আবার ওইখানে আপনি রিটায়ার্ড খাইতে পারেন, কারণ ইনভেস্টিগেশন চলমান থাকবেই। একবার যখন রিটেক পাবেন তখন না আগের রিসার্চ গুলা নিয়ে কোশ্চেন উঠবে, পরের গুলা নিয়ে কোশ্চেন তো থাকবেই। হ্যাঁ, তো বুঝতে পারছেন, মানে এটা তো মহাপাপ আর কি। মহাপাপ মানে কি, এটা আমার জীবনের জন্য কলঙ্ক। যা রিসার্চ করবেন রিটায়ার্ড হওয়া মানে একটা বিশাল কলঙ্ক। সেক্ষেত্রে কি মানে যদি পিএইচডি ক্ষেত্রে হয় কিংবা এমফিল এর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি ডিগ্রির উপর কোনো প্রভাব ফেলে, যে না, ডিগ্রিটা হচ্ছে ডিগ্রির উপর বা প্রভাব ফেলবে না তো। আপনার প্রফেসর দিলে আপনার ডিগ্রি তো হবে না যদি সে আপনাকে ফান্ডিং বন্ধ করে দেয়। আপনি কোত্থেকে ডিগ্রি নেবেন? প্রফেসর বলবে তোমাকে আমি আর দিব না, তুমি আমি তোমাকে রাখবো না, তখন আপনি কেউ, তখন তো আপনার ডিগ্রি তো বাতিল হয়ে গেল। আপনি তো হয় দেশে আসতে হবে, না হয় ওইখানে কোন একটা কাজে ইনভলভ হতে হবে। বুঝতে পারছেন? আর এটা তো যদি প্রফেসর একবার সবই দেয়, রেড অ্যালার্ট দিয়ে দেয়, আপনি ওই দেশে থাকতে পারবেন না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। যে এটা বিশাল সমস্যা, আমি তো বললাম এটা একটা মানে মহাপাপ, শুধু পাপ না। তো যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন আজকে পেপার। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল প্রবলেমে যাই, যে এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না। এখানে আমি একটা আপনাদের দেখাই যে লেখাটা, এটা কি আছে দেখতে, এটা একটা পেপার। আচ্ছা, এগুলো আমার রিসেন্ট প্রজেক্ট, তো এটা দেখানো যাবে না। আচ্ছা, ডিসকভার কেমিস্ট্রি এই পেপারটা আমি দেখাই। না, এটা টাইটেল আপনি অ্যাবস্ট্রাক্ট আপনার দেখেন, ইন্ট্রোডাকশনটা আপনি কিভাবে লিখবেন আমি এটা দেখাচ্ছি। আমার যেহেতু এক্সপ্লোর থেরাপিউটিক পটেনশিয়াল, এখানে জেনোডার্মাল লুসিডাম, এটা ব্যাকগ্রাউন্ড, এগুলা লিখতে হবে আপনাকে এইভাবে। যে এটা কোত্থেকে লিখবেন, এই যে এখানে আসে যে oxidative stress arises from the imbalance redox process। এই প্যারাটা আমি এটা থেকে নিছি, ১ নম্বর রেফারেন্স থেকে, ১ নম্বর পেপার থেকে। এখন আমি অক্সিডেটিভ স্ট্রেস নিয়ে আপনি কেন লিখছি, কারণ আমি অ্যাকচুয়ালি দেখাইতে চাচ্ছি যে
জেনোডার্মা লুসিডাম সে হচ্ছে আমি ফোকাস করছি কি নিয়ে, অ্যানালজেসিক ইফেক্ট নিয়ে। অ্যানালজেসিক ইফেক্ট বুঝতে পারছেন? তো এই কারণেই অ্যানালজেসিক ইফেক্টের একটা অ্যান্টিঅক্সিডেন্ট, একটা ডিফেন্সিভ মেকানিজমে কাজ করে রসিতে, আবার এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিসও ভালো। এই কারণে আমি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস ভালো বেড়ে অক্সিডেটিভ স্টেজ নিয়ে কিছুটা লিখছি সামনে। এটা আপনার হচ্ছে বিভিন্ন, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি কিনে লিখবেন। আর এই আরেকটা দেখে এটা ভালো বুঝতে পারবেন এর চাইতে। আরেকটা আমি কম্পারিজন করে আরেকটা দেখাচ্ছি। তো ডায়রিয়া, আমি এই পেপারটা অ্যান্টি ডায়রিয়াল ইফেক্ট আমি করছি মাইস মডেলে। তাহলে ডায়রিয়া নিয়ে আমি লিখছি, ডায়রিয়া ইজ এ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই এক্সপালশন অফ 3 or more looses or liquid stools per day and constitutes a significant factor of child mortality. আমি কোথায় নিয়েছি? শিলার এটল, এই দুটো রেফারেন্স দেন। ওই রেফারেন্সে কি লিখছে এইটা আমরা একটু যাই যে শিলার এটল কি লিখছে। আমি তো হুবহু লিখছি কি এটা আমি দেখাই আপনাদের। আচ্ছা, এটা কত সালের পেপার? শিলারে 17। তাহলে হবে এটাই হবে। তো আসতে থাকো, আমরা একটু ডিসকাস করি। দেখেন, আমি এই ডায়রিয়া নিয়ে একটু কথাবার্তা বলছি, ঠিক আছে? পরবর্তীতে গোসাটাল দুইটা, এই লেখাটুকু আমি নিচ্ছি দুইটা জায়গা থেকে। আমি কি হুবহু তাদের মতো লিখছি? না, লিখি না। হুবহু দেখলে তো আপনার হচ্ছে কপিরাইট ধরে নিবে এবং হচ্ছে তার প্লাগারিজম ধরবে। বুঝতে পারো, হুবহু লেখা যাবে। এখানে আমি একটু তাকে চেঞ্জ করে লিখছি। ডায়রিয়া নিয়ে আমি লিখছি, পরবর্তীতে three recognized clinical manifestation characterized by the duration and accompanying symptoms or acute watery or bloody diarrhea। অর্থাৎ ডায়রিয়া কি টাইপের হতে পারে? একটা ব্লাডি ডায়রিয়া হতে পারে। এটা কি হচ্ছে তার প্রকারভেদ, টাইপস অফ ডায়রিয়া। বুঝতে পারছেন? মানে ক্লাসিফিকেশন অফ ডায়রিয়া আর কি, কি টাইপের ডায়রিয়া হয়। একটা অ্যাকিউট ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া লিখছি। তো এটা সম্পর্কে বিসাইডস, আমি এখানে কোন এটা ইউজ করছি দেখেন, বিসাইডস লিঙ্কিং ওয়ার্ডটা বিসাইডস ইউজ করছি। ওকে, বুঝতে পারছেন? Besides, acute diarrhea undoubtedly arises as a common gastrointestinal response to numerous conditions, including infection, medication, side effect, and এগুলো নিয়ে কি অর্থাৎ এই যে এটার সাইড ইফেক্ট কি কি কারণে হয়? ডায়রিয়াটা মেডিকেশন সাইড ইফেক্টের কারণে, ইসকেমিয়ার কারণে, বিভিন্ন কারণে হতে পারে। ওকে, এবং কতদিন থাকে হচ্ছে কোন অ্যাকিউট ডায়রিয়াটা কতদিন থাকে এই নিয়ে একটু লিখছে। এবং গ্লোবাল ইম্প্যাক্টটা লিখছে যে কনভার্সলি এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। তো বুঝতে পারছেন যে লিঙ্কিং ওয়ার্ড আসলে কিভাবে ইউজ করবেন আপনি লেখার মধ্যে। Chronic diarrhea affects 3 to 5% of the population at any given time over the course of year, marking a significant concern. So annually, approximately 8 lakhs maybe deaths among children under the age of 5 and are attributed to diarrhea on the global scale। মানে গ্লোবাল ইম্প্যাক্ট আমি কিন্তু এখানে ডায়রিয়ার একটা গ্লোবাল ইম্প্যাক্টটা কি অ্যাকচুয়ালি এটা কোত্থেকে নিছি? সামনে ওই এই একটা এই থেকে, ঠিক আছে? দেখেন, এটা যদি আমি যাই, এটাতে আমি দেখাবো আপনাদের যে কি ইন ডেভেলপিং রিজিয়ন। আমরা তো কোন কান্ট্রিতে? ডেভেলপিং কান্ট্রিতে। আমি কিভাবে, আমি ডিরেক্টলি বাংলাদেশ লিখছি? আমি কি ডিরেক্টলি হচ্ছে এশিয়া লিখছি? লিখি নাই। In developing region, particularly in sub-Saharan, South South Asian, children are experiencing disproportionately higher rates of diarrhea-related fatalities, accounting 80% of such rate। মানে 80% কারণে কিন্তু ডায়রিয়ার কারণে এই রিজন গুলোতে, যেমন আফ্রিকা, এশিয়া, এই কান্ট্রি গুলোতে কিন্তু এরকম ডেথ হয়ে থাকে 80%। তো in estimated that more than 2.8 billion episodes of diarrhea occurs each year among the adolescents। তার মানে দেখেন, আমি আমার ইন্ট্রোডাকশনে আমি কিন্তু ডায়রিয়ার একটা
পুরো ওভারভিউ দিছি, এটা তার গ্লোবাল ইম্প্যাক্টটা কি, ডায়রিয়া প্রকারভেদটা কি, এবং হচ্ছে ডায়রিয়া কাকে বলে, আহ বুঝতে পারছেন? এবং আমাদের রিজিয়ন গুলাতে, আমি কি বাংলাদেশ দিয়ে কিন্তু বলি না, যদি আমি বাংলাদেশের একজন রাইটার, তবু কি আমি বাংলাদেশ লিখছি ডিরেক্টলি? বাংলাদেশ ইনক্লুডিং বাংলাদেশ, আমি পুরা ডেভেলপিং কান্ট্রির একটা সিনারিও আমি তুলে ধরছি। তাহলে ইন্ট্রোডাকশনটা কিরকম হওয়া উচিত বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এবার দেখেন আমি ওই পেপার থেকে কতটুকু নিছি। আশা করি এটা ডাউনলোড করতে হবে না। ডাউনলোড করে ফেলি এটা। আর একটা যেটা দেখাইতে চাইলাম ওখানে শিলার থেকে। এবার যদি আপনাদের কাউকে যদি আমি ম্যানুস্ক্রিপ্ট লিখতে দেই, তখন আপনারা কিভাবে লিখবেন? এভাবে লিখে দিবেন, ঠিক আছে? যে ইন্ট্রোডাকশনের যে রেফারেন্স গুলো থাকবে এটা নিজে দিয়ে লিখবেন। আমি এটা কিভাবে লিখছি দেখেন, আমি এই জায়গাটা কোত্থেকে নিছি, আমি পেপার পড়ছি, পেপার পড়ে আমি এই এই রাইটারের হচ্ছে আমি ইনফরমেশনটা নিছি। আমি এই জিনিসটা গুগল, এই তার পুরোটা ধরে এটা আমি গুগল স্কলারে গেছি, ঠিক আছে? দেখেন, এই ব্যক্তির ইনফরমেশন আমি নিছি, ডাউনলোড হয়েছে। আমি বিশাল সমস্যা এটা তো। আচ্ছা, ওর সবগুলা হয়ে গেছে। ডায়রিয়ার কোথায় এটা খুঁজে বের করে বসে, আচ্ছা অন্যটা দিই। তো আপনাদের এটা দেখাচ্ছে। এই ব্যক্তিরটা দিই, যদি আমার এগুলো ডাউনলোড করাই আছে, কিন্তু এখন খুঁজে বের করতে হবে। আমি কিন্তু সবগুলা ইগুলো কিন্তু টাবমেড ইন্ডেক্স থেকে নিছি, মানে Q1 Q2 টাইপের জার্নাল গুলো, কোয়ার্টার ইন্ডেক্স জার্নাল গুলো আমি নিছি। তো আপনারা অবশ্যই যখন ম্যানুস্ক্রিপ্ট লিখবেন সবসময় এরকম এই আর্টিকেল গুলোকে ফোকাস করবেন, Q1 Q2 তে যে যারা ইন্ডেক্সিং আছে, ঠিক আছে? আচ্ছা, এটাই দেখেন, আমি এটাকে একটু পড়ি, আমি কোন লাইনটুকু নিচে দেখেন, ইন্ট্রোডাকশন। এই যে দেখেন এই জায়গাটাতেই প্রায় হচ্ছে কিছুটা আমি করে লিখছি আর কি, আরো কয়েকটা জায়গা থেকে নিছি, বাট একে আমি ইন্ডেক্সিং করছি। এখানে আছে, alright, there are nearly 1.7 billion cases of diarrheal disease children every year. It is estimated that there are 2.5 billion cases of illness, 1.5। আমি জাস্ট এই এই লাইনটুকু লিখছি, আমি কি হুবহু তার জিনিস তার মতো করে লিখছি? এটাকে কিন্তু আমি কি করছি, আরো মডিফাই করছি, নিজের মতো করে নিয়ে আমি এটাকে মডিফাই করে লিখছি। কিন্তু তো বুঝতে পারছেন, আপনি হুবহু নিতে পারবেন চাইলে, নিতে পারবেন না। এই ডায়রিয়া দেখেন, বলছে ডায়রিয়া ইজ ডিফাইন্ড as a discharge of 3 or more loose or liquid stool per day, discharge frequent normal individual that last several days and make result deficiency of water। আমার থেকে এটার সাথে মিল আছে? আমার লেখাটা মিল নাই কিন্তু। তো মোটামুটি আমি ডেফিনিশনই দিছি ডায়রিয়ার, বাট আমার নিজের মতো করে একটু চেঞ্জ করে। তাহলে আপনি যখন ম্যানুস্ক্রিপ্ট লিখবেন কখনোই হুবহুই করা যাবে না। এই যে একই আমার, ওর লেখাতে যা আছে আমার লেখাতে তাই আছে। আমি দেখেন, আমি এই রেফারেন্স গুলো ইউজ করছি, এটাকে এই যে 1 নম্বর রেফারেন্স দেখেন, 1 নম্বর রেফারেন্স কে, যে হু ডায়রিয়া এরকম টাইপের আমি হচ্ছে এই যে, আহ, অনেকগুলা দেখবেন এর সাথে আমার মিল আছে রেফারেন্সিং এ। হ্যাঁ, এই ব্যক্তির সাথে অ্যাকিউট। আর দেন আপনি দেখেন অ্যাকিউট ডায়রিয়া নিয়ে ওরা কিছু বলছে, মোটামুটি ডেভেলপিং কান্ট্রি নিয়ে বলছে, আমি কিন্তু এভাবে লিখছি, বাট আমি আমার মতো করে লিখছি। ওকে, যে হুবহু কিন্তু লেখা যাবে না, ওর যে জার্নালের সাথে হুবহু মিলা যাবে না। হুম, এই একটা ইনফরমেশন আমি নিচ্ছি। এখন বিষয়টা আপনি এটা কি করবেন, সাইড করবেন। আপনাকে তো আমি বলি না যে আপনি হচ্ছে ইতে দেন,
আপনাকে ইননোট দিয়ে দেন, আপনাকে আমি জাস্ট বলছি আপনি লিখে আপনি এই জায়গাটা আপনি সাইড করে দিবেন, আমার সাইটেশন শো দিতে হবে। তো আমি কি করব, আমি এই ব্যক্তির নামটা কপি করছি ওই জায়গা থেকে, কি করছি আমি এই জায়গাটা থেকে আমি কপি করছি, দেখেন পুরো নাম ধরে কপি করছি। এখন এটা আমি কোথায় যাব, গুগল স্কলারে যাব, গুগল স্কলারে গিয়ে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করলে তার ইনফরমেশন চলে আসছে এই ব্যক্তির, কিউ থ্রি একটা জার্নালে যে তার নাম, হ্যাঁ ইমপ্যাক্ট ফ্যাক্টর কত 1.1, এখনো 5 ইয়ার্স ইন্টু 1.1। ওকে, আমি তাকে সাইড করব। আমি আপনাকে বললাম এপিএ ফরম্যাট, তাকে এপিএটাকে কপি করবেন, কপি করে আপনি কি লিখবেন, দেখেন এখানে একাধিক রাইটার আছে না, এই কারণে আপনি কি হাতে লিখবেন এটা নিজেই। এইটা আপনি আগে এটা কপি করবেন কোথায়, এই জায়গাতে ধরেন আপনি কপি করলেন। তো আমি ধরলাম আপনি এতটুকু লিখছেন, আর বেশি লেখেন না, আপনি কতটুকু লিখছেন এই জায়গাতে, আপনি এই প্যারাটা লিখছেন, আর এই নিচে কোনো লেখা টেখা নাই। আপনি এখানে রেফারেন্সেস দিবেন, লিখবেন কি রেফারেন্সেস, রেফারেন্সেস দেওয়ার পরে আপনি এটা কপি করে দিলেন। এখন এই ব্যক্তির কত, এই ব্যক্তি আপনি এপিএ তে দিতে বলছে, এই কারণে আপনি এই অনেকগুলো রাইটার আছে, দুইটা থাকলে শাহনেওয়াজ এন্ড এই যে মেকুনেন দিতে হইতো, বাট আপনার আছে কি এখন, এখন আছে অনেকগুলো রাইটার, একেবারে দুইয়ের অধিক আছে, এখানে আপনি দিতে দিতে হবে কি, কোন জায়গায় আমি বলছি শাহনেওয়াজ হাতে লিখবেন এটা, এটা যে একটা ব্রাকেট দিয়ে হাতে লিখবেন শাহনেওয়াজ ইটি ওয়াল ফুল স্টপ কমা কত সাল 2023 যে ব্রাকেট। তো আপনি এইভাবে আমাদের লিখে দিবেন যখন আপনাদের এটা লিখতে দিব। ওকে, যখন আমি বলবো ম্যানুস্ক্রিপ্টটা লেখো, তখন এইভাবে লিখে আমাদের একটার পর একটা আপনি লিখবেন, একটা হাতে লিখে এইভাবে করবেন। অবশ্যই ডিওয়াই নাম্বারটা ইনক্লুড করুন। ডিওয়াইটা কোথায় পাবেন, ডিওয়াইটা এই যে আমি যে পেপার ওপেন করছিলাম এর আগে, এর মধ্যে আছে ডিওয়াই, তার ডিওয়াই অ্যাভেলেবল পেপারের মধ্যে থাকে। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আমরা এই যে তো ডিওয়াই রয়েছে দেখেন, এই ডিওয়াইটাকে আমি কপি করব, সেটা আমি একটু শেষ করে নিই। ডিওয়াইটা কপি করে আমি কোথায় দিব, এই পেছনে আমি দিই। এটা ধরুন এখানে দিলেন, এখন এটাকে হাইপার লিঙ্ক করতে হবে। কিভাবে হাইপার লিঙ্ক করবেন, ওটাকে কপি করবেন, কপি করে লিঙ্কে যাবেন, লিঙ্কে গেলে এই অ্যাড্রেসটা এখানে কপি করে দিয়ে জাস্ট এই হাইপার লিঙ্ক হয়ে গেল। এখন কেউ যদি এখানে ক্লিক করে, কন্ট্রোল দিয়ে যদি এখানে ক্লিক করে অটোমেটিক, আচ্ছা কেন হচ্ছে না, এটা অথবা এটা এখানে যদি না আসে আপনি কি করবেন, এটা কপি করে নিয়ে গুগলে সার্চ করলে চলে আসবে এটা, ঠিক আছে, অথবা গুগল স্কলার দিলে চলে আসবে। তো এটা একটা বিষয়, তো আপনারা এভাবে লিখবেন, হ্যাঁ যদি লিখতে দেয় আপনাদের। ওকে, এটা হচ্ছে গেল আপনার কিছু ইন্ট্রোডাকশন, এভাবে লিখবেন। এই যে এবার আমি কিন্তু অ্যাডিশনাল ইউজ করছি এই জায়গাতে, মানে মানে এই সেই লিখিং ওয়ার্ড হিসেবে পরবর্তীতে, মানে আমার এখানে প্রচুর লিঙ্কিং, এই যে মোর ওভার এই জায়গার সাথে আমি এটা কন্ট্রাস্ট করছি, যেহেতু আমি কি লিখছি এটা নিয়ে, আপনার কি কারণে হয় এটা, এক্সপোজার কেমিক্যাল ইরিটেন্স, দেন দ্য ট্রিগার ইট ইনক্লুড এন্টারক্সিন, মোর ওভার আরো কি কি করে, দেন হোমিওস্ট্যাসিসের কারণে হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে হতে পারে, কারো যদি আপনার লো প্রেশার হয় তখন হতে পারে, এই বিষয়গুলো এখানে লেখা আছে। আপনার প্রচুর, আমি প্রচুর লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছি এই জায়গাতে, কানেক্টিভিটি হাউএভার ইউজ করি, দেন কন্ট্রাস্ট হিসেবে হাউএভার, আর একটা প্যারা যখন স্টার্ট করছে হাউএভার দিয়ে স্টার্ট করছে হাউএভার, যদি আমার দুইবার ইউজ করছে হাউএভার, তো এটা ঠিক হয়নি, পরেরটা আমি ঠিক করে নিছিলাম আর কি, হ্যাঁ সাইটেল নিয়ে এই পরবর্তীতে এগুলো নিয়ে আর কি কাজ হয়েছে, বুঝতে পারেন। মেথড নিয়ে দেখেন, মেথড আমার কেমিক্যাল রিয়েজেন্ট কি কি লাগছে এগুলো আমি লিখছি। আসলে এটা আমি ইনফরমেশন কোথেকে পাইছি, প্রিভিয়াস আর্টিকেল গুলো থেকে পড়ে পড়ে। প্রিভিয়াস আর্টিকেল ধরেন আমার কিছু স্ট্যান্ডার্ড আর্টিকেলই আছে ডায়রিয়া। তো হচ্ছে দেখেন এই যে আপনার ফাইনাল পেপার, তো আমার অ্যান্টিমেটিক এর আমি যখন এটা যে অ্যান্টিমেটিক না, যদি আমি অ্যান্টিমেটিক এর যে কোনো একটা পেপারকে আমি কি করে নিছি, এটা এই ধরে নিছি, তাদের এইভাবে আমি তাদের যে মেথড ম্যাটেরিয়ালস যা আছে এটা আমি পরে পরে করছি, তো এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরছি আর কি, বুঝতে পারছেন। তো তারা কি কি টাইপের হচ্ছে মেথড, এই যে মেথডের নিচে থাকে স্প্রিঞ্জারে, মেথডসটা অ্যাকচুয়ালি ডিসকাশনের উপরে থাকে মেথড, না এটা মনে হয় আগেই আছে।
ওকে, এই স্পেন জেনারেটর অনেক সময় কি উপরেও থাকে নিচেও থাকে, বুঝতে পারছেন? তো এটা উপরে দিছিল, সমস্যা নাই। এখন যেটা দেখলাম এই 25 সালে যেগুলো হয়েছে ওটা আবার নিচের দিকে দিছে, আগে রেজাল্ট তারপর মেথড দিছে। তো হিস্টোরিক্যাল অ্যানালাইসিস, এই যে আপনার মেথড আমি এখান থেকে নিয়েছি, মেথড কি কি তারা কিভাবে কি নিছে, কেমিক্যাল এন্ড রিয়েজেন্ট, সিলেকশন, প্রিপারেশন, কন্ট্রোল গ্রুপ কাকে কাকে ধরছে, এটা সাথে মিল রেখে আমি লিখছি, ঠিক আছে? ওদের মতো করে আমরা হচ্ছে কাজটা করছি, দেন যেভাবে সাজাইছি, বুঝতে পারছেন? তো অবশ্যই আপনাকে একটা লিখতে দিলে কনফিডেন্স হবে, আমি লিখতে পারবো, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড পেপার আমরা দিয়ে দিব, যে এই পেপারের মতো করে লিখবেন, আপনি চাইলে লিখতে পারবেন। এর জন্য কি করতে হবে, বেশি বেশি পেপার পড়তে হবে। এই লেখা কোনো বিষয় না, মানে এটা একটা ডাল ভাতের মতো, বুঝতে পারছেন? আর মেথড গুলো এভাবে আপনি লিখবেন। আহ, তো এটাই অনেকে ভয় পায় যে কিভাবে লিখবো, হ্যাঁ হ্যাঁ এটা তো মাথা নষ্ট করার মতো, মানে যে আগামীকাল রেফারেন্সের ক্লাস নিলে আপনাকে যদি আমি মঙ্গল গ্রহ থেকে পেপার নিয়ে এসে দিই, আপনি লিখতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আপনার শুধু কনফিডেন্স থাকতে হবে, বুঝতে পারছেন? ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি যে রেফারেন্সের কথাগুলো উল্লেখ করছেন, এই যে মানে আমি একজন ব্যক্তির কাছ থেকে লেখাটা নিয়ে আসলাম একটা আর্টিকেল থেকে, আমি ওটা প্যারাফ্রেজিং করে দিতে হবে, তাই তো? বিষয়টা হচ্ছে এটা। প্যারাফ্রেজিং করলে তো বললাম তো এটা এআই ধরে ফেলবে যদি আপনি করেন। আর প্যারাফ্রেজিং হ্যাঁ করতে হবে, এআই টুলস আমি ইউজ করতে পারি, আমি এটা মানে ইউজ করলে কোনো basically সমস্যা নাই, বাট আপনাকে দেখতে হবে কি, শুনুন, আপনি এআই টুলস ইউজ করেন কোনো প্রবলেম নাই, এআই টুলস আছে আমি ইউজ করবো, বাট আপনি দেখবেন আসলে এআই ডিটেক্ট করে কিনা, বারবার জেরো জিপিটিতে যাবেন, আপনি তো ফ্রি তো আপনার কাছে তো এখন টার্ন টিন নাই, এআই চেকের জন্য তো আপনার কি টার্নিটনেস, আপনার কাছে কি আইথেন্টিকেট আছে? নাই। এই মুহূর্তে আপনার পেইড ভার্সন নাই। আপনি কি করবেন, জিরো জিবিটিতে গিয়ে গিয়ে যে দেখবেন যে এটা এআই কত পার্সেন্ট আছে, জিরো থাকলে জিরো, ওকে ভালো, না থাকলে আরো ভালো। আর থাকলে আপনাকে একটু চেঞ্জ করতে হবে নিজের মতো, অ্যাক্টিভ প্যাসিভে গিয়ে একটু আপনার একটু লিঙ্কিং ওয়ার্ড চেঞ্জ করে আপনি নিজের মতো করে হালকা করে লিখলেই হবে, মানে দুই একটা লাইন, দুই একটা সেন্টেন্স চেঞ্জ করলে তো আর এআই আর ডিটেক্ট করতে পারে না, বুঝতে পারছেন? অথবা আপনি হিউম্যানাইজ করে নিতে পারেন হিগস বাইপাস দিয়ে, বাট এটা খুবই একটা আত্মঘাতী জিনিস, মানে হিগস বাইপাস দিয়ে আপনি আজকে হিউম্যানাইজ করতেছেন, আহ, আর 2 বছর পর ওটাকে ধরতে পারবে এরকমও আসবে, এরকম যেমন কিছু এই আপনার 24 সালে কুইল বোর্ড গ্রামারলি দিয়ে প্যারাফ্রেজিং করলে ধরতে পারতো না, বাট 25 সালে এসে দেখেন একটা রেভলিউশন হয়ে গেছে, এখন এই কুইল বোর্ড গ্রামারলি দিয়ে আপনার প্যারাফ্রেজিং করলে অটোমেটিক কিন্তু এআই ডিটেক্ট হয়ে যায়। এটা থেকে বাঁচার উপায় কি, আপনাকে একটু নিচে একটু প্যারাফ্রেজিং করে লেখাই ভালো, ডিরেক্টলি হিগস বাইপাস এগুলো ইউজ করলে হয় কি, তো আরেক বছর পর হিগস বাইপাসকে ডিটেক্ট করতে পারবে, এরকম চলে আসবে, তখন তো আপনি রিট্রাক্ট হয়ে যাবেন পেপারে, তখন সবগুলা পেপার, এখন যেমন সব পেপার কি এআই দিয়ে লিখলে ডিটেক্ট হচ্ছে, তাদের পেপার গুলো বাতিল করতেছে। তো আপনারটাও তাই করবে, হিগ বাইপাস দিয়ে আপনি যদি হিউম্যানাইজ করে দেন বা বিভিন্ন হিউম্যানাইজ টুল ইউজ করে যদি হিউম্যানাইজ করে দেন, সেটা কিন্তু আপনার আর 1-2 বছর পরে এরকম হবে না, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? কারণ প্রযুক্তি যত আগাচ্ছে, পাবলিশাররা এই পিছনে প্রচুর টাকা খরচ করে তাদের পেপার গুলা কি করতেছে, ঠিক আছে? আর পাবলিশারদের তো টাকার অভাব না, ওরা আপনার কাছ থেকে 3 লাখ 4 লাখ করে টাকা নিচ্ছে, এটা ওপেন এক্সে জানবে, আর নিয়ে নিয়ে ওরা কি কাউকে টাকা দেয়, যে পিয়ার রিভিউ করে তাকে কি টাকা দেয়, যে অথর যে পেপার সাবমিট করে তাকে কি টাকা দেয়, আরো টাকা দিতে হয় আমাদের। তো ওদের তো টাকার অভাব নাই, ওরা এরকম কয়েক বিলিয়ন ডলার খরচ করলে কোনো সমস্যা নাই। কিন্তু আমার আপনার যায় আসে, আমরা তো ডেভেলপিং কান্ট্রি, আমাদের পারিবারিক কন্ডিশন এরকম না, এবার রিটার্ন খালে লাইট বাতিল, এত রিস্ক নেওয়ার কি দরকার, একটু কষ্ট করেন, এবার 2-3টা সাব পাবলিশ করেন, 2-3টা কি অনেক করেন, ওকে? যেমন আমাদের একটা সমস্যা কি, আমরা যাই ভাই পেপার করবো, হ্যাঁ এই মানে পেপারের প্রতি তাদের এত ফ্যাসিনেশন, ভাই আমাকে একটু না না পেপারে নেন, বাট ওই ছেলে এরকম স্টুডেন্ট আছে যাদেরকে আমি বলছি যে তুমি ইন ভিভো কাজে আমাকে হেল্প করো, ঠিক আছে, এই স্টার্ট করি, ও জীবনে আসবে না, যখন দেখবে পেপার পাবলিশ ভাই হয়ে গেল আপনি জানাইলেন না, আমি তো ধরে ধরে নিয়ে আসবে, তার তো আমাদের সাথে তো থাকতে হবে তাকে, এরকম একটা অবস্থা। কাউকে লিখতে দিলে যেমন এখানে একটা জিওর একটা আমাদের স্টুডেন্ট আছে মনোয়ার, তো ও আমি ওকে এই পেপার, যে পেপার আমি লিখতে চাই ওই পেপারটা ওকে লিখতে দিয়েছিলাম, যে আমার সময় নাই, ও নিল, নেওয়ার পরে বুঝে না, বুঝে ভাই কিভাবে লিখবো, আমি বললাম তুমি লেখো, লেখা স্টার্ট করো, তাহলে তুমি হচ্ছে কি করতে পারবা, ই করবো নি, ও কনফিডেন্স দেখালো না, এখন কি যদি ওর জন্য ভালো, যেহেতু ফার্স্ট ইয়ারে তো ওর সমস্যা নাই, বাট কনফিডেন্সটা থাকতে হবে, লিখতে পারবো এরকম একটা কনফিডেন্স থাকলে আপনি লেখা স্টার্ট করতে পারবেন। আমি তো বললাম আজকে পর্যন্ত যত ক্লাস নিয়েছি, এই যে 5টা ক্লাস, রেফারেন্সিং তো মোটামুটি একটা আইডিয়া পারেন কি, আপনি যদি এই জোটেরও ইউজ করতে না পারেন এবার আমাদের দিলেন, কোনো সমস্যা নাই, বাট আপনি আজকে ক্লাস করতে আপনি যে কোনো ম্যানুস্ক্রিপ্ট লেখার অ্যাবিলিটি আপনার আসবে, যে কোনো ম্যানুস্ক্রিপ্ট, সেটা যদি খুব কঠিন ম্যানুস্ক্রিপ্ট হয়, ম্যানুস্ক্রিপ্ট লেখার জন্য কি করতে হবে, প্রিভিয়াস
আর্টিকেল পড়তে হবে, পড়লে আপনি ওই কি ওরা কিভাবে লিখছে আমাকে ওইভাবে লিখতে হবে। যেমন এই যে পেপারটা আমি দেখালাম, এরা কিভাবে আপনার ডিসকাশনটা লিখছে দেখেন। ডিসকাশনে গেলে আপনি তারা মেথড রেজাল্টটা কিভাবে লিখছে দেখেন, রেজাল্টে নাকি আহামরি ওই ই করে লিখছে। তো আপনার ফাইন্ডিং পাইছে, ফাইন্ডিংস এর উপর তার রেজাল্টটা লিখছে। তাই ডিসকাশন কি করছে, যেহেতু এটা কি কপার সালফেট ইনডিউসড একটা এমেটিক টেস্ট ছিল, এই কারণে বলছে যে ওরালি কনজিউমড poisonous copper sulfate can trigger a particular vagal-induced vomiting reaction and can injure the mucous membrane in the GIT since copper sulfate is effective as oxidizing and corrosive agent। অর্থাৎ এটা কোন একটা পেপার থেকে তারা নিছে, এটা কত 52 এবং 53 নম্বর আর্টিকেল। তো কপার সালফেটের কারণে কি হয়, এটা একটা ব্যাকগ্রাউন্ড তারা দিয়েছে, দেওয়ার পর দ্য জিআইটি এটা নিয়ে একটু ব্যাকগ্রাউন্ড তারা দিয়েছে, দ্য জিআইটি visceral afferent nerve fibers are stimulated অর্থাৎ এটা একটা মেকানিজম, কিন্তু এটা কপার সালফেট একটা মেকানিজম তারা কিছুটা লিখে দিছে। বলছে ওয়ান্স যখন ভমিটিং ইনিশিয়েটেড হয় তখন হচ্ছে আপনার কি কি হয় এইগুলো একটু লিখছে তারা, বুঝতে পারছেন। লেখার পরে প্রথমে কিন্তু শুরু করে নাই ডিসকাশন, পরে একটু ওভারভিউ দিয়ে দেন শুরু করছে। তো আমরা যে মাসক্রনিক ইনিরেশন এমএস ইজ কজড বাই লোকাল, অর্থাৎ কিছু মেকানিজম এই জায়গাতে লিখছে। লেখার পর আরো কিছু লিখছে, লেখার পর দেখেন তাদের যে এইটা পাইছে, যে ফাইন্ডিং গুলো পাইছে, এই জায়গাতে শুরু করছে যে আওয়ার ফাইন্ডিং এতটুকু কিন্তু সে ইন্ট্রোমিন্টু দিছে। আমি ডোমপেরডন ক্যান ইউজ করছি, দেখেন যে বলছে যে ডোমপেরডন ক্যান ইউজ করছি রেফারেল ট্রিটমেন্ট হিসেবে। দেন হচ্ছে আমি আপনার নিফেডিপিন ক্যান ইউজ করছি। এইগুলা একটু ডোপামিন রিসেপ্টরকে কিভাবে তারা করে কিছু ইন্ট্রো কিন্তু তারা দিছে, মোটামুটি ভালোই দিছে। দেখেন মোটামুটি কয়েকটা সেন্টেন্সে দিছে, 10 থেকে 15টা 12টা সেন্টেন্সে। Then এখান থেকে আছে our finding from the in vivo investigation demonstrated that the animal given domperidone reveal প্রথম রেটেস কত এত দেয়, while the animal belonging the vehicle group মানে যেটা কন্ট্রোল গ্রুপ ছিল তারা কত দিচ্ছে। এরকম ভাবে তারা হচ্ছে দেখেন এটা কন্ট্রাস্ট করছে, এটা কম্পারিজন করছে কিন্তু তারা, indicating that the drug নোটেবল ইমেসিস ডিমিনিশিং ক্যাপাসিটি। অর্থাৎ আমি এখান থেকে বলছি তাহলে ডোমপেরিডের একটা কি ইমেসিস ক্যাপাসিটি আছে। অ্যাডিশনালি ডোমপেরিডন রিমার্কফুলি এলিভেটেড লেটেন্সি পিরিয়ডটাকে আরেকটু বাড়ায় দিচ্ছে কম্পেয়ার টু দ্য কন্ট্রোল গ্রুপ, while also indicated that the drugs remarkable antiemetic প্রভাব। অর্থাৎ এই ড্রাগের লেটেন্সি পিরিয়ডটাকে বাড়িয়ে দিচ্ছে, তার হচ্ছে অনেক সময় পর হচ্ছে তার বমিটা হচ্ছে, এই কারণে আমরা বলতে পারতেছি যে ড্রাগটা কাজ করতেছে, তার বমির ফ্রিকোয়েন্সি থেকে কমাই দিচ্ছে। তাহলে এটা একটা ঠিক ইন দিস কনটেক্সট হিস্টামিন প্লেস এজ এসেনশিয়াল রোল। মানে এই কনটেক্সটে কে প্লে করতে, হিস্টামিন, অর্থাৎ হিস্টামিনটা প্লে করতেছে সেন্ডিং সিগন্যাল টু দ্য জিআই সিস্টেম রিলেটেড। এটা আমি আরেকটু লিখছি, মেকানিজমটা লিখছি। ওকে, and histamine drugs such as DHM plus important role minimizing the process copper sulfate আরেকটু ওই ডোপামিনের আমি ইফেক্ট আছে, ডোপামিনের আরেকটু কিছু লিখছি। দেন অন্যান্য সেক্টর নিয়ে লিখছি, হায়ার সিগন্যাল লিখছি, এইগুলো নিয়ে আমি একটু লিখে বলছি যে all these findings indicate the potent antiemetic feature of the drugs in the respect the test compound abiotic acid। মানে যে আমার যে এখন আমি কোথায় আসছি, আমার যে টেস্ট কম্পাউন্ড আমি যে কম্পাউন্ড টেস্ট করছি অলসো হ্যাজ সিগনিফিকেন্ট তার ক্যাপাবিলিটি আছে কিনা, কার তুলনায় এই যে আমি যে আমার ড্রাগ গুলো নিছি, কোন ড্রাগ স্ট্যান্ডার্ড ড্রাগ, এই ড্রাগের তুলনায় কোনো ইয়ে আছে কিনা, সিগনিফিকেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা, তার অ্যান্টিএমেটিক প্রপার্টি আছে কিনা, এই জিনিসটা আমি ব্যাখ্যা করবো এখন। তো ইন দিস রেসপেক্ট দ্য টেস্ট কম্পাউন্ড এটা বলছে যে কি কি করছে তারা, দেখেন তাদের এই যে এখানে গিয়ে আমি লঙ্কা লেটেন্সি হ্যান ত্যান এগুলো বলছি, ঠিক আছে। এগুলো নিয়ে আমি একটু ব্যাখ্যা করছি। অর্থাৎ এইটা বোঝার জন্য আপনি কি করতে হবে, খুব ডিটেইলস দুই একটা পেপার আপনি যখন পড়বেন খুব ইজিলি আপনি একটা কি আপনার নলেজ কিন্তু পাবেন। দেন এগুলো হচ্ছে আপনার এই ডিসকাশনে হচ্ছে আপনার যে ডিসকাশনটা কত সুন্দর করে লেখা তাদের কম্পারিজন, এই কারণে কিন্তু সায়েন্টিফিক রিপোর্টস এর মধ্যে জার্নালে তাদের একটা পাবলিকেশন হয়েছে, বুঝতে পারছেন। তো ডিসকাশনটা খুবই সুন্দর করে লিখছে ওরা। এবার দেখেন আপনার এই রেজাল্ট কিছুই না, জাস্ট প্রত্যেকটা সেকশন ধরে ধরে রেজাল্ট। এটা তারা হচ্ছে আপনার কি করছে, এটা প্রেডিকশন অফ নন বন্ডিং ইন্টারঅ্যাকশন বিটুইন প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্স, অর্থাৎ এটা যে মলিকুলার ডকিং এর কাজ করছে এই জায়গাতে। দেন আপনার ইন সিলিকো স্টাডি কিভাবে কি হোমোলজি ফাইন্ডিং, তার মলিকুলার ডকিং, এখানে কোন কোন টুলস ইউজ করছে, কোন কোন রিসিপ্টর ইউজ করছে, এই জিনিসগুলো বর্ণনা করছে আর কি। কত ডকিং স্কোরটা কত মানে কোন কম্পাউন্ডের ডকিং স্কোরটা হাইট ছিল, ওই কম্পাউন্ড যেমন অ্যাবায়োটিক অ্যাসিডের হচ্ছে কি ডকিং স্কোর কত ছিল, এটাও শো করছে তারা। ওকে, এভাবে তারা কিন্তু জিনিসটাকে ব্যাখ্যা করছে। এবার রামাচন্দ্রন প্লটও এখানে দিছে, হোমোলজি মডেলিং আমরা বলি এটাকে, বুঝতে পারছেন। সেকেন্ড হচ্ছে আপনার
এই যে আমার এটা ইন ভিভো লেখাটা, এই লেখাটা আমি এখন লিখতেছি। মানে এখন দেখেন আমার কাছে মোটামুটি অনেকগুলো কাজ আছে, কিন্তু আমার কাছে পার্সন নাই যারা লিখতে পারবে। তো বিষয়টা হচ্ছে আপনাকে কাজ করতে হলে ডেডিকেটেড থাকতে হবে, আমি কাজ করার কনফিডেন্স থাকতে হবে। এখন কেউ তো আপনাকে ধরে ধরে কাজ শিখাবে না। যেমন আমি কি আপনাকে গিয়ে প্রতিদিন শেখাতে পারবো? এটা সম্ভব না। তো এই কারণে আপনাদের ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের খুবই কাজে লাগবে। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আপনি এখন যে কোনো পেপার আপনি লিখতে পারবেন। এই কারণে আপনাকে যেটা করতে হবে, ওভারঅল আপনাকে বিভিন্ন পেপার ডাউনলোড করতে হবে। আপনি যে ফিল্ড ইন্টারেস্টেড, এই ফিল্ড গুলোতে আপনার কি ফিল্ড পেপার ডাউনলোড দিয়ে আপনাকে আজকে পুরো পেপার এ টু জেড পড়তে হবে। পড়ে ওটা হচ্ছে যদি না বুঝেন আমরা কি কি টুল শিখাইছে, ওই টুলসে গিয়ে আপনারা কি করবেন, সার্চ দিবেন, দিয়ে দিয়ে কোনো বিষয় না বুঝলে এভাবে বুঝে নিবেন। তো অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন। ওকে, আচ্ছা আজকের ক্লাস নিয়ে কারো কোনো কথা আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হুম। এটা হচ্ছে গিয়ে যখন লিটারেচার রিভিউ করি তখন তো হচ্ছে আমাদের আর কি রিলেটেড প্রিভিয়াস যত কাজ আছে ওগুলো দেখতে হয়। তো এখন যদি এমন কিছু হয় যে কোনো পাবলিকেশন যদি ইংলিশে না হয় অন্য ভাষায় হয়, সেটা তো আমরা মানে কি দেখতে পারবো বা অবশ্যই কোথাও দেখতে পাবেন। এটা আপনি ট্রান্সলেশন করে দিবেন। মানে এটা আমরা নর্মালি যেসব জায়গায় সার্চ করে পাওয়া যায় ওখানে কি এটা থাকে এই ধরনের ব্যাপার? আপনি না হলে এটা ডাউনলোড আপনি কি ই করবেন, এই গুগল ডক আছে না, গুগল ডকে গিয়ে এটা ইজিলি ট্রান্সলেশন করা যায়, একটু যে ট্রান্সলেশন করে নেবেন। আর আমার মনে হয় যে এত পেপার থাকলে আপনার ওই ভাষাতে কেন পড়তে হবে? ইংলিশে তো ম্যাক্সিমাম পেপার ইংলিশ, দুই একটা পেপার থাকে চাইনিজ, দেন হচ্ছে স্প্যানিশ, এরকম টাইপের। তো ওইটা আমার পড়ার কোনো দরকার আছে বলে মনে হয় না। হুম। তো এটা আমি আমি আপনাদের দেখাই গুগল ডক্সে গেলে। এই যে এইখানে দেখবেন আপনার সাইডে এই বার আছে আর কি, বার সার্চ বার আছে। তো এই ডক্স আছে, ডক্সে যাবেন। তো এই কারণে আগে আপনার পেপারটা কি করতে হবে, অবশ্যই আপনি ডাউনলোড করার পরে ডাউনলোড করবেন। ডাউনলোড করার আমি একটা পেপার কি করছি, এই পেপার আমার ডাউনলোড করা আছে। এবার আমি ওপেন করব, ওপেন করার ফলে দিস ফাইলে যাব, ব্রাউজ করব, ব্রাউজ করে আমি যখন ডাউনলোড করছি, কোথায় আছে আমার, এটা ডাউনলোডে আছে। ওই ডাউনলোড, ওকে ডাউনলোডস ধরেন আছে। আমি এইটাকে কি করতে যাচ্ছি, এই যে এই ডাউনলোড আপনাদের পিডিএফ ফাইলে ডাউনলোড হবে তাই না? আমি এই পেপারটাকে আমি কি করবো, প্রথম ওয়ার্ডে নিয়ে আসবো, যে একটু সময় নেবে, সে ওয়ার্ডে কনভার্সন হবে। অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড 2015 আপডেট থাকতে হবে, এর নিচে হলে এটা অটোমেটিক কি হবে না, কনভার্সন হবে না। তো এটা ডাউনলোড হলো, এই পেপারটা আপনাকে কি করতে হবে, এই পেপারটাকে অবশ্যই আপনাকে আহ ড্রাইভে নিয়ে আপনি আপলোড করতে হবে। ড্রাইভে কি করতে হবে, অবশ্যই আগে আপলোড করতে হবে। কোথায় কি? আচ্ছা আমি এখানে দিছি। এটা হচ্ছে আমার ইয়ে পেজ, তো এটাতে না যাই। আমার অলরেডি করা আছে, আমি কয়েকটাতে যে অ্যাপ্লাই করছি তো আরবিতে করা আছে আমার সিভিটিভি। আমি এই গুগল ড্রাইভ দিয়ে আমি আরবিতে করে দিছি। আর যাই হোক, আমি আপনাদের মনে ইয়ে ক্লাস নিচ্ছি এখন, গুগল কি বলে, ওয়ার্ডের ক্লাস নিচ্ছি, মানে রিসার্চের ক্লাস নিতে এসে। এটা খুব ভালো, আপনারা শিখেন, ঠিক আছে? আমার আসলে শিখাইতে ভালো লাগছে। এখন দেখেন এটা কোথায় যাবেন, এই টুলসে যাবেন। টুলসে গেলে আপনার এটা আগে কি করবেন, এটাকে ওপেন করে নেবেন ফাইল। আমার কিছু ফাইল আছে আর কি এই জায়গাতে। আমি আগে ইয়েতে যাই, যে ডকুমেন্টস, যাইতে হবে প্রথমে কোথায় বলুন তো, ড্রাইভে যাইতে হবে, ড্রাইভ, গুগল ড্রাইভে যাইতে হবে, ড্রাইভে আপলোড করে নিতে হবে পেপার গুলা। তারপর কোনটা আপলোড করবেন, অবশ্যই এই যে আপনার ডকে যে কনভার্ট করছে যে ডক ফাইলটা, এই ডক ফাইলটা আপনি আগে সেভ করবেন। তো আমি ধরুন সেভ করছি, ডাউনলোডে সেভ করতেছি। এটা অবশ্যই এখানে সেভ করে নেবেন। সেভ করার পরে আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন। আপলোড করার পরে দেখেন আমার কিছু সার্টিফিকেট আছে, এটা কিসে, এই যে এই সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি মেবি দেখি তো এটা আরবিতে নাকি, এটা আরবিতে আমি কনভার্ট করছিলাম একটা, যে আমি সৌদিতে অ্যাপ্লাই যখন করছিলাম। তো এবছর আমি থাকতে মানে এখানে মাস্টার্স করতেছি, তো এই কারণে এখন আগ্রহ নাই, বুঝতে পারছেন? হুম। এটা কিন্তু আমার সার্টিফিকেট ইংলিশে তাই না, আমি আরবিতে করছি এগুলা।
চেক বাই এভাবে আমার সার্টিফিকেটটা আমি নিজে নিজে এটা বানাইছিলাম ডক দিয়ে, পরবর্তীতে এটা upload। এখন এই যে টুলসে যাবেন, টুলসে গিয়ে কই টুলস ট্রান্সলেট করবেন, কিসে ট্রান্সলেট কোন ভাষায় করতে যাচ্ছেন আপনি, এখানে সার্চ করবেন হচ্ছে আমি চাচ্ছি ফিলিপাইনের ভাষায় করবো, এবার দেন ট্রান্সলেট দেন, অটোমেটিক আপনাকে ফিলিপাইনের ভাষায় কনভার্ট করে দেবে। যদি ফিলিপাইন ভাষায় থাকে আপনি কি করবেন, সেটাকে কনভার্ট করবেন, আমি কনভার্ট করবেন হচ্ছে দেন ফিলিপাইনের ভাষায় হয়ে গেল, তাই না? এখন এবার আপনারা ই করেন, সেভ করেন, ফাইল সেভ করেন, ডাউনলোড করবেন, ডাউনলোড করতে হবে চাইলে ডিরেক্টলি।